বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় অ্যাডমিশন যোদ্ধারা, আপনাদের সবাইকে আমাদের আজকের এডুকেশন কর্তৃক আয়োজিত আমাদের জিএসটির ব্যাচের অ্যাকাউন্টিংয়ের 3 নাম্বার ফ্রি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের নির্বাচন পরবর্তী সময়ে আজকে হচ্ছে আমরা নতুনভাবে হচ্ছে ফ্রি ক্লাস দিয়ে হচ্ছে ইতি টানছি। আমাদের আগামীকাল অর্থাৎ 15 তারিখে হবে হচ্ছে জিএসটি 2.0 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। আর আর এর মাধ্যমে হচ্ছে জিএসটিতে যাদের ভর্তির এখনও স্বপ্নটা পূরণ করা বাকি আছে তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা ইনশাল্লাহ জিএসটি 2.0 ব্যাচ নিয়ে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা যাত্রা শুরু করব। তবে তার আগে সর্বশেষ আপনাদের সবার জন্য একটা উন্মুক্ত ফ্রি ক্লাস, যেখানে আমরা হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে হিসাব বিজ্ঞান অংশে কমার্সের স্টুডেন্টরা কিভাবে ভালো করতে পারে সেই সম্পর্কে কিছুটা বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও এর আগেও আমাদের অ্যাকাউন্টিং বিষয়ের উপরে একাধিক ক্লাস আপনারা দেখছেন, যেখানে হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্নগুলোই বেসিক্যালি গুরুত্ব সহকারে ক্লাসে অ্যানালাইসিস করেছিলাম। তো আজকেও ইনশাল্লাহ তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ইনশাল্লাহ সমাধান করব। তবে শুরুতেই সবাই একটু তাড়াতাড়ি ক্লাসে জয়েন করবেন এই আশা করছি। বিশেষ করে আমাদের যাদের জন্য ক্লাসটা নেওয়া সেই স্টুডেন্টরা যদি সুন্দরবন দিবস পালন করা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে একটু তাড়াতাড়ি প্লিজ ক্লাসে আজকে জয়েন করেন। আজকের দিনটা কিছুটা ভিন্নতর, কারণ হচ্ছে আমরা গত 2 দিন আগেই হচ্ছে একটা জাতীয় নির্বাচন দেখে আসছি। জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতেই হচ্ছে সুন্দরবন দিবস চলে আসছে আজকে 14ই ফেব্রুয়ারি। তবে এত কিছুর মাঝেও আপনার লেখাপড়া তো আর থেমে থাকবে না। দেশে নতুন সরকার আসতেছে, আমরা দেশে নতুন প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছি। অনেক দিন পরে আমাদের বাংলাদেশে আমরা একজন পুরুষ প্রধানমন্ত্রী দেখব। এটা আমাদের জন্য বেশ একটা আনন্দকর বিষয় বা সুখকর বিষয় আশা করি হবে। তবে শত কিছুর পরেও যাদের এখনও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ হয় নাই, এইচএসসি 25 ব্যাচ অথবা এইচএসসি 24 ব্যাচের যদি কেউ থেকে থাকেন এখনও সেকেন্ড টাইমার, তাদের জন্যই হচ্ছে আমাদের এই আয়োজন। তো সবাই যারা যারা ক্লাসে জয়েন করেছেন একটু আমাকে জানাবেন যে সবাই ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা, এবং প্রত্যেকে একটু যার যার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেন যে যদি দিবস পালন টালন করা হয়ে থাকে তাহলে আমরা সবাই যেন ক্লাসে চলে আসি। ওকে, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা দুইটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন দেখব। হচ্ছে গুচ্ছের পরীক্ষার একদম রিয়েল সিনারিও অনুযায়ী যে প্রশ্নগুলো আসছে পরীক্ষাতে, সেই 2টা বছরের মোট আমরা কোশ্চেন দেখব হচ্ছে 35টা আর হচ্ছে 25টা, অর্থাৎ হচ্ছে 60টা কোশ্চেন আমরা ইনশাআল্লাহ আজকে ক্লাসে দেখব। তো 60টা কোশ্চেন কী হিসেবে আমরা জানি সবাই যে গুচ্ছে অ্যাকাউন্টিংয়ে প্রশ্ন আসে হচ্ছে 35টা করে। হ্যাঁ স্যার, 35টা করেই প্রশ্ন আসে। তবে গুচ্ছ ভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা জানি সবাই যে গুচ্ছের মধ্যে টোটাল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টা। গুচ্ছের মধ্যে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে আমাদের কমার্সের স্টুডেন্টের জন্য গুচ্ছেতে কয়টা স্যার? গুচ্ছতে হচ্ছে 17টা, কারণ 17টা বিশ্ববিদ্যালয় আমাদের কমার্সের জন্য বেসিক্যালি সাবজেক্ট আছে। 3টা বিশ্ববিদ্যালয়ে কমার্সের কোনো সাবজেক্ট নাই। তাহলে আমাদের 20টা মোট গুচ্ছের বিশ্ববিদ্যালয়, জিএসটির মোট 20টা বিশ্ববিদ্যালয়, এই ফাঁদে আমরা তো আশা করি পা কেউ দিব না। আমরা পা দিব কোথায়? আমাদের টার্গেট হচ্ছে 17টা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়, যার জন্য একটা সমন্বিত আমাদের পরীক্ষা দেওয়া লাগবে। এখানে অ্যাকাউন্টিংয়ে প্রশ্ন আসবে হচ্ছে 35টা। তবে গুচ্ছ যেই বছর প্রথম শুরু হয়েছে 2020-21 সেশন থেকে, এই 2020-21 সেশনে আপনার গুচ্ছতে অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন ছিল হচ্ছে 25টা। আর এর পরবর্তী বছর থেকে অর্থাৎ বিগত 4 বছর যে গুচ্ছের পরীক্ষা হলো প্রত্যেকটাতেই 35টা করে কোশ্চেন ছিল। সো আমরা সেই গুচ্ছের প্রথম প্রশ্নটা দিয়ে ইনশাল্লাহ শুরু করতে চাই যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো যখন প্রথম পরীক্ষা নেওয়া শুরু করছে তখন কি টাইপের প্রশ্নগুলো পরীক্ষাতে আসছে। আসেন শুরুতেই কোয়েশ্চেন নাম্বার 1 দেখতে চাই। 1 নাম্বার প্রশ্ন, আসেন সবাই মিলে আমরা করার চেষ্টা করি। যারা যারা এই প্রশ্নটা নিজেরা সমাধান করতে পারবো তারা কমেন্টে উত্তর লিখে জানাবো। যাদের একটু প্রবলেম আছে তারা হচ্ছে এই টপিকটা আমার সাথে এখন একটু ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, খেয়াল করি আমাদের কি প্রশ্নের মধ্যে কি বের করতে বলছে? কর পূর্ব মুনাফা কত টাকা, কর দেওয়ার আগের মুনাফা কত, এটা নির্ণয় করতে বলা আছে। আর এখানে করের হার দেওয়া আছে কত? করের হার বলছে হচ্ছে 35%। সো এই ধরনের অঙ্কে আমরা যে নিয়মটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এই যে
কর পূর্ব মুনাফা এর পরিমাণটা হবে হচ্ছে 100। এখান থেকে করের পরিমাণ যেটা প্রশ্নে দেওয়া আছে, করের হার কত পার্সেন্ট দেওয়া আছে প্রশ্নে, 35%। তাহলে করের পরিমাণ হচ্ছে 35। 100 থেকে যদি আপনি 35 বিয়োগ করেন, 100 থেকে 35 বিয়োগ করলে আসে হচ্ছে 65। কর পূর্ব, কর দেওয়ার আগের মুনাফা থেকে করের পরিমাণটা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি হচ্ছে কর পরবর্তী, কর দেওয়ার পরবর্তী নিট মুনাফা। বেসিক্যালি প্রশ্নের মধ্যে এই নিট মুনাফা এই শব্দটাই আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, নিট মুনাফা। মনে রাখবো সবাই, নিট মুনাফা বলতে নিট মুনাফা যার পরিমাণ 1,50,000 টাকা দেওয়া, নিট মুনাফা বলতে কোনটাকে নির্দেশ করে? নিট মুনাফা মানে হচ্ছে কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা। অর্থাৎ এই যে 1,50,000 টাকা, এইটা কিসের সমপরিমাণ? এই যে 65, এই 65 আর হচ্ছে এই 1,50,000, এই দুইটা হচ্ছে একই ধরনের নাম, একই ধরনের নাম। একটাতে হচ্ছে টাকার পরিমাণ দেওয়া আছে কর পূর্ব, কর পরবর্তী নিট মুনাফা টাকার পরিমাণ 1,50,000, আর আমাদের নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আসে কত? এটা 65। সো ক্যালকুলেশনটা খুবই সহজ। এই 1,50,000 টাকা নিট মুনাফা, কর পরবর্তী মুনাফা, এটার টাকাকে এটার মান দ্বারা ভাগ করব। মান কত? 65। 65 দ্বারা আপনি করবেন ভাগ, আর গুণ করবেন যেটা নির্ণয় করতে বলছে, যেটা প্রশ্নের শুরুতেই আমরা দেখছি কি নির্ণয় করতে হবে? কর পূর্ব মুনাফা। কর পূর্ব মানে কত? 100। কর পূর্ব মান কত? 100। সো আপনি 100 দ্বারা গুণ করলে এই কোশ্চেনটার উত্তর চলে আসবে। সো যারা যারা কমেন্টে উত্তর লিখতে পারছেন, মাহফুজ আহমেদ লিখছেন উত্তর, ওকে। যারা যারা সালাম দিছেন, ওয়ালাইকুম সালাম, ওকে। একজন হচ্ছে আলেমে পড়ছেন, আলেমে পড়ছেন 2026 সালের পরীক্ষার্থী। হ্যাঁ, চাইলে আপনি এই ক্লাস করে রাখতে পারেন, আপনার জন্য একটু এক্সট্রা প্রিপারেশন আগে থেকে হয়ে থাকলো সমস্যা তো না। যদি আপনি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকে, একটু ক্যালকুলেশন করে আমাকে বলেন যে এটার মান কত আসে। 1,50,000কে 65 দ্বারা ভাগ, 100 দ্বারা গুণ, এই ক্যালকুলেশনটা করলে মান যেটা হবে সেটা হচ্ছে এই 2,30,769 টাকা। এইটা হবে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এখন প্রশ্ন হতে পারে, স্যার আমরা এই ক্যালকুলেশনটা, এই যে ফ্র্যাকশন দশমিক মানে সংখ্যার মানগুলো আসছে, এইটা আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করব? স্যার এই অঙ্ক পরীক্ষাতে একবারই আসছে, এটা ক্যালকুলেটর ছাড়া পরীক্ষার হলে মেলানোটা ইম্পসিবল, সম্ভব না। আপনি এত বড় ভাগ পরীক্ষার হলে বসে করতে পারবেন না। সো আপনার এইটাই করার দরকার নাই, শুধু নিয়মটা শিখেন। কারণ পরীক্ষাতে এর পরবর্তীতে কর সংক্রান্ত যত প্রশ্ন আসছে সবগুলোই খুব ইজিলি কাটাকাটি করে মেলানো যায়, এমন সংখ্যায় পরীক্ষার মধ্যে টিচাররা দিচ্ছেন। সো আপনার এইটাই পারতে হবে, নট নেসেসারি। নিয়মটা যদি শিখে থাকেন, নিয়মটা যদি বুঝে থাকেন, কর সংক্রান্ত যে কোনো প্রশ্ন আশা করি আপনি সমাধান করে ফেলতে পারবেন। মনে রাখতে হবে এই ফরম্যাটটা সবসময় আমরা ব্যবহার করব। কর পূর্ব 100, করের পরিমাণ, করের হার প্রশ্নে দেওয়া থাকবে, বিয়োগ করলে কর পরবর্তী নিট মুনাফা, নিট মুনাফার মান দেওয়া থাকবে, নিট মুনাফার টাকাকে নিট মুনাফার মান দিয়ে ভাগ, আর যেটা বের করতে বলবে কর পূর্ব বললে 100 দিয়ে গুণ, করের পরিমাণ বের করতে বললে 35 দ্বারা গুণ। এভাবেই আশা করি আপনারা কর সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে পরীক্ষাতে নিজেরা সমাধান করে দিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। কর থেকে একাধিক প্রশ্ন পরীক্ষাতে আসছে। কর এই টপিকটা আপনার গুচ্ছের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ কর থেকে প্রায় বছরই একটা মিনিমাম প্রশ্ন পরীক্ষাতে আসেই। কমিশনের অঙ্ক খুব একটা আসে না, কিন্তু করের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, আসবেই। তারপরে আসেন পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 2, অংশীদারি কারবার থেকে উত্তোলনের সুদ। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। অংশীদারি কারবার টপিকের উত্তোলনের সুদ নির্ণয় করা, এইখান থেকে আপনার প্রশ্ন গুচ্ছতে অনেকগুলো আসছে। সো আসেন 2 নাম্বার প্রশ্নটা একটু আমরা ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করি। এই প্রশ্নের মধ্যে একটা ভেজাল আছে, ভেজালটা হচ্ছে এই প্রতি সপ্তাহান্তে উত্তোলন। আমরা সারা জীবন মুখস্থ করে আসছি মাসের শুরুতে কত, মাসের শেষে কত, আর হচ্ছে মাসের মাঝামাঝিতে কত, আর হচ্ছে গড় হারে আমরা হচ্ছে 6 মাসের সুদ ধরি। এইটাই আমরা সবার মুখস্থ থাকে বা মনে থাকে, কিন্তু এই সপ্তাহটা কঠিন কিছু না, আমরা পারি সবাই, কিন্তু ইনস্ট্যান্ট পরীক্ষার হলে আমরা কিছুটা ঝামেলায় পড়ে যেতে পারি। আজকে বি ইউনিটের কোনো ফ্রি ক্লাস নাই। যারা বি ইউনিটের মানবিকের শিক্ষার্থী, আগামীকাল সন্ধ্যা 7টার সময় ওরিয়েন্টেশন প্রোগ্রাম আছে গুচ্ছের জন্য, জিএসটি 2.0 ব্যাচের জন্য আগামীকালকে আসবেন।
ওকে, আর যারা কমার্সের স্টুডেন্টরা ক্লাস করতেছেন খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। এইচএসসির ব্যাচ হন আপনি অথবা অ্যাডমিশনের ব্যাচ হন, অংশীদারি কারবার সবারই আছে। অংশীদারি কারবার থেকে আসেন, প্রশ্নটা ভালো মতো খেয়াল করেন। সপ্তাহান্তে মানে হচ্ছে সপ্তাহের শেষে উনি উত্তোলন করতেছেন। সপ্তাহের শেষে, প্রত্যেক সপ্তাহের শেষে যদি আপনি উত্তোলন করেন তখন আপনি বেসিক্যালি কত দ্বারা গুণ করবেন এইটা ভালো মতো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সপ্তাহের শেষে যদি আপনি উত্তোলন করেন, সপ্তাহের শেষে যদি আমরা উত্তোলন করি, আমরা জানি যে আমাদের 52 সপ্তাহে 1 বছর হয়। তো যেহেতু শেষে, সেহেতু আপনি 52 থেকে 1 বিয়োগ করে দিবেন। 52 থেকে 1 বিয়োগ করলে কত? 51 থাকে। সেই 51কে 2 দ্বারা ভাগ করলে 25.5 এটা দ্বারা গুণ করব মাসের শেষে যদি উত্তোলন করা হয়। যদি সপ্তাহে যদি সপ্তাহের শুরুতে উত্তোলন করা হয় সেই ক্ষেত্রে কি করা হবে? শুরুতে যখন হবে তখন এই যে 52 সপ্তাহ যোগ হচ্ছে 1 করলে কত? 53। 53কে 2 দ্বারা ভাগ অর্থাৎ 26.5। আর যখন মাঝামাঝিতে করবেন তখন এই 52কেই 2 দ্বারা ভাগ করলে 26। তাহলে আমরা মনে রাখবো এই বিষয়গুলো। সপ্তাহের মাঝামাঝি, সপ্তাহের শুরু, সপ্তাহের শেষ। সপ্তাহের যদি শুরুতে হয় 26.5, সপ্তাহের মাঝামাঝি হলে 26, আর সপ্তাহের শেষে হচ্ছে 25.5। আচ্ছা দেখি একটু সবার মাসেরগুলা মনে আছে কিনা। মাসের শুরুতে যদি হয়, মাসের শুরুতে হলে হচ্ছে 13/2 অর্থাৎ 6.5। তারপরে যদি মাসের মাঝামাঝি সময় যদি আমরা উত্তোলন করি তখন হচ্ছে 12/2 অর্থাৎ 6 দ্বারা গুণ। আর যখন আমরা মাসের শেষে উত্তোলন করি তখন হচ্ছে 11/2, দ্যাট মিনস হচ্ছে 5.5। সো এই নিয়মগুলো আশা করি আমাদের সবারই মনে আছে। এগুলো সবাই আমরা ভালো মতো মনে রাখবো যাতে পরীক্ষার হলে ঝামেলায় না পড়তে হয়। উত্তোলিত টাকার পরিমাণ 62, পার্সেন্টেজ হলো 7%, সুদের হার, সুদের পরিমাণ বের করতে হবে। সো সপ্তাহান্তে উত্তোলনের সুদের পরিমাণটা বের করব। ক্যালকুলেশনের নিয়মটা শুধু শিখেন, অঙ্ক এখনই করতে হবে না, শুধু নিয়মটা শিখে রাখেন। 62 টাকা উত্তোলন ইনটু 7% সুদের হার, দ্যাট মিনস 7/100। 7%, 7/100। আর যেহেতু সপ্তাহের শেষে উত্তোলন করেছেন কত দ্বারা গুণ হবে? 25.5 দ্বারা গুণ হবে হচ্ছে 25.5। সো এই ক্যালকুলেশনটুকু করতে পারলে আপনার মান আসবে হচ্ছে এইটা, সি নাম্বার অপশন, 110.67। এখন এই ক্যালকুলেশনটাও, এই যে 110.67 এই পুরা ক্যালকুলেশনটা, এইটাও ক্যালকুলেটর ছাড়া করাটা ডিফিকাল্ট। বাট এই টাইপের প্রশ্ন গুচ্ছ যখন প্রথমবার পরীক্ষা নিছে তখন তারা হয়তোবা এমন ফিগারগুলো দিছে যারা হয়তোবা খেয়াল করে উঠতে পারে নাই, হয়তোবা টিচাররা যে পরীক্ষার হলে তো ক্যালকুলেটর দেওয়া হবে না বাচ্চা কাচ্চাদের। সো ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করা যাবে না, ইদানিংকালে বিগত 3-4 বছরের প্রশ্ন আপনি দেখেন, শুধু এই বছরের প্রথম 2-3টা প্রশ্ন বাদ দিয়ে ম্যাক্সিমাম প্রশ্নই কাটাকাটি করে মিলে যায় এমন ফিগারগুলোই দেওয়া আছে। সো আমরা প্রথম 2টা প্রশ্নে করের অঙ্ক আর উত্তোলনের সুদ, এখানে অঙ্কের ক্যালকুলেশনটা জরুরি না স্যার, জরুরি হচ্ছে আপনি নিয়মটা যদি ভালো মতো বোঝেন, এইটা আপনার জন্য কাজে লাগবে। নিয়মটা ভালো মতো বোঝাটা জরুরি। সপ্তাহের শেষে তাই আমরা কত দ্বারা গুণ করছি? 25.5 দ্বারা গুণ করছি। সপ্তাহের শেষ মাঝামাঝি শুরু, মাসের শেষ মাঝামাঝি শুরু। আরেকটা হচ্ছে যদি গড় হার বলে দেওয়া থাকে, গড় হার বলে দেওয়া থাকলে তখন সুদ হবে কয় মাসের? 6 মাসের সুদ হবে। সাধারণত এই নিয়মের অঙ্কগুলোই পরীক্ষার মধ্যে বেশি বেশি এসে থাকে। আচ্ছা আসেন আমরা একটু পরবর্তী টপিকে যাওয়ার চেষ্টা করি। পরবর্তী টপিকের প্রশ্নে যাওয়ার আগে সবার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে এই রকমের যে স্যার আমরা তো কমার্সের স্টুডেন্ট, আমরা তো এই যোগ বিয়োগ গুণ ভাগ না হয় কোনো রকমে আমরা শিখে ফেলবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভর্তি হব কোথায়? গুচ্ছের জন্য কোন বিশ্ববিদ্যালয়টা ভালো? গুচ্ছের জন্য কোন বিশ্ববিদ্যালয়টা ভালো? এইটা সবার মনের মধ্যে একটা প্রশ্ন আশা করি আছে, এবং সেই উত্তরটা সবার আগে দিয়ে নেই। সর্বোচ্চ 1 মিনিট সময় নিব, তারপরে আমরা আবার প্রশ্ন প্র্যাকটিসে আসব। সপ্তাহের শেষে বুঝবেন কিভাবে? এটা প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে, যেমন আগের কোশ্চেনটাতে উল্লেখ ছিল। দেখেন আগের প্রশ্নটার মধ্যে উল্লেখ করে দেওয়া ছিল, এই দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল, এই যে প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল প্রতি সপ্তাহান্তে উত্তোলন। সপ্তাহান্তে মানে সপ্তাহের শেষে।
যদি সপ্তাহের শুরুতে হয় সেটাও বলে দেওয়া থাকবে, মাঝামাঝি হলে সেটাও বলে দেওয়া থাকবে। সো এখানে আপনার বুঝতে হবে না, এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করে দেওয়া থাকবে। আচ্ছা, যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে গুচ্ছের জন্য কোন বিশ্ববিদ্যালয়টা ভালো, গুচ্ছের জন্য আমাদের টোটাল 20টা বিশ্ববিদ্যালয়, বাট আমাদের জন্য 17টাতে আমাদের সিট আছে 3টা বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা ভর্তি হইতে পারবো না, 3টা আমাদের হিসাবের মধ্যে আসবে না। সেই 3টা কি কি? সেই 3টা হচ্ছে আপনার গাজীপুরে একটা বিশ্ববিদ্যালয় এসে দি ফ্রন্টিয়ার বিশ্ববিদ্যালয়, সম্ভবত পুরো নামটা জানা আমি দেখে নেই, এটার নামটা পরিবর্তন হয়েছে, ছিল গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে, তারপরে সেটা হচ্ছে পরিবর্তন হয়ে এখন নামটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, অনেকে নামও শুনি নেই। এটা হচ্ছে গাজীপুরের একটা বিশ্ববিদ্যালয়। তারপরে হচ্ছে গাজীপুরের পাশাপাশি আর দুইটা, একটা হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, আর একটা হচ্ছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি। ওইখানে শুধু সায়েন্সের স্টুডেন্টরা ভর্তি হবে। সো কমার্সের স্টুডেন্টদের জন্য সবচাইতে বেশি পরিমাণে আসন যেখানে আছে সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। কমার্সের জন্য সবচাইতে কম আসন যেখানে আছে সেটার নাম হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ, যেখানে কমার্সের সিট হচ্ছে মাত্র 20টা। আর ইসলামী বিশ্ববিদ্যালয়, যেখানে কমার্সের জন্য আসনের পরিমাণ হচ্ছে টোটাল কমার্সের 341টা। কিন্তু এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বেসিক্যালি কোন সাবজেক্ট পড়তে চান। বিশ্ববিদ্যালয়ের নাম ম্যাটার করে না, আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট। কমার্সের স্টুডেন্টরা খুব ভালো মতো এই জায়গাটা খেয়াল করেন, আমরা কমার্সের স্টুডেন্টরা যখন সাবজেক্ট চয়েস দিতে যাই আমাদের সবারই টার্গেট থাকে যে স্যার আমি হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্টটা পড়তে চাই, অ্যাকাউন্টিং সাবজেক্টে আমি বিবিএ পড়তে চাই, অ্যাকাউন্টিং পড়বো, বিবিএ পড়বো কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিংয়ে। সেই ক্ষেত্রে স্যার যদি ইসলামী বিশ্ববিদ্যালয় হয় তাহলে বেশি ভালো, তারপরে যদি আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি হয় সেটা আমাদের জন্য ভালো, তারপরে যদি আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি হয় সেটা আমাদের জন্য ভালো, তারপরে কমার্সের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়, এইটাও বেশ ভালো, বেশ ভালো। সো ইউনিভার্সিটি প্রত্যেকটাই ভালো, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় এইটাও ভালো, বেগম রোকেয়া এইটাও ভালো, কিন্তু ম্যাটার করে হচ্ছে সাবজেক্ট। আপনি অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়বেন, কমার্সের স্টুডেন্ট ভালো মতো শোনেন, আপনার জিএসটিতে অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে হচ্ছে মাত্র 390টা সিট। যে 17টা বিশ্ববিদ্যালয় বললাম, 17টা বিশ্ববিদ্যালয় মিলে টোটাল অ্যাকাউন্টিংয়ের আসন হচ্ছে 390টা কমার্সের স্টুডেন্টের জন্য। সো আপনার কম্পিটিশনের লেভেলটা ওই 2000-3000 সিট আছে, আমি একটু লেখাপড়া করলেই চান্স পেয়ে যাব, এত সহজ মনে করেন না দয়া করে। আপনি চান্স পাবেন, চান্স পাওয়ার পরে আপনার কাছে ম্যাটার হবে যে আমি তো ম্যানেজমেন্ট পড়তে চাই না, আমি অ্যাকাউন্টিং সাবজেক্টে বিবিএ পড়তে চাই, তো অ্যাকাউন্টিংয়ে পড়ার জন্য সিট আমার কয়টা? 390টা। তারপরে পরবর্তী সাবজেক্ট, স্যার আমরা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং পড়তে চাই, যারা অ্যাকাউন্টিং পাবো না তারা হয়তো বা সেকেন্ড চয়েস দিতে পারি কোনটা? ফিনান্স ব্যাংকিং। ফিনান্স ব্যাংকিংয়ের জন্য টোটাল কমার্সের জন্য বরাদ্দকৃত আসন 17টা বিশ্ববিদ্যালয় মিলে 270টা। তারপরে আসেন 3 নাম্বার চয়েস হতে পারে হচ্ছে স্যার মার্কেটিং, এই সাবজেক্টটার ডিমান্ড বেশ ভালো, মার্কেটিংয়ের ডিমান্ড খুব ভালো, মার্কেটিংয়ের জন্য টোটাল আসন সংখ্যা হচ্ছে 266টা। তারপরে আসেন 4 নাম্বার ম্যানেজমেন্ট, এই সাবজেক্টটা অনেকে হয়তো বা শেষ মুহূর্তে কিছুই পাচ্ছেন না, কমার্সের বিবিএ ম্যানেজমেন্ট পড়তে যাবেন, ম্যানেজমেন্টে সিট কি খুব বেশি? না, ম্যানেজমেন্টেও সিট বেশি না, 368টা সিট। এছাড়াও আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই সাবজেক্টটা আছে ভালো। তারপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট খুব ভালো সাবজেক্ট, আমার বেশ পছন্দের একটা সাবজেক্ট, HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এইটাতে যদি আপনি বিবিএ পড়েন এখানে সিট হচ্ছে মাত্র 200টা। আরেকটা ভালো সাবজেক্ট হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের ডিমান্ড আমাদের বাংলাদেশে অতটা না থাকলেও বহির্বিশ্বে, বিশেষ করে আপনার যেগুলো হচ্ছে ট্যুরিস্ট লেভেলের কান্ট্রি, তারা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আপনার বিবিএ করা থাকলে বেশ ভালো। এখানে আপনার আসন সংখ্যা হচ্ছে 115টা। স্যার আমি এখানে যেই সংখ্যাগুলো লিখছি এটা হচ্ছে আপনার টোটাল কমার্সের জন্য যেই 17টা ইউনিভার্সিটি আমি বললাম সেই সবগুলা ইউনিভার্সিটির কমার্সের স্টুডেন্টদের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যার যোগফল এইটা, আসন সংখ্যার যোগফল হচ্ছে এইটা। খেয়াল রাখবেন, আপনি অ্যাকাউন্টিং পড়বেন 390টা সিট, আপনার টার্গেট স্যার আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ের সিট আছে কয়টা?
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিংয়ের জন্য বরাদ্দকৃত সিট হচ্ছে 56টা। আচ্ছা স্যার, আমি হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে একটু দেখতে চাই। যশোর বিজ্ঞান প্রযুক্তি, এখানে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য বরাদ্দকৃত সিট হচ্ছে মাত্র 36টা। স্যার আমার জন্য হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, এইটাতে পড়লে মনে হয় বেশি ভালো লাগতো। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে আপনার অ্যাকাউন্টিংয়ের কোনো সাবজেক্টই নাই, ওইখানে আছে সরাসরি বিবিএ, সরাসরি ওইখানে হচ্ছে বিবিএ ব্যবসায় প্রশাসন সাবজেক্টটা পড়ানো হয়, যেখানে সবগুলো সাবজেক্ট মিলানো থাকে। সো আপনি অ্যাকাউন্টিংয়ে পড়বেন, অ্যাকাউন্টিং সাবজেক্টটাই লাগবে, নোয়াখালী আপনার জন্য না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাইলে যেতে পারেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যার পরিমাণটা হচ্ছে, দাঁড়ান আমি একটু চেক করে দেখি, বরিশালে আসন সংখ্যা হচ্ছে 60টা। সো এই দেখেন, ইসলামীতে 56টা, যশোরে 36টা, বরিশালে 60টা মাত্র সিট। আস্তে আস্তে মনে হয় একটু মানে কনফিডেন্স আপনাদের আস্তে আস্তে কমে আসার কথা, কারণ এতদিন ধরে শুনে আসছেন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের স্যাররা আপনাদেরকে বলছেন যে হ্যাঁ গুচ্ছের জন্য অল্প লেখাপড়া করলেই হয়। হ্যাঁ স্যার, গুচ্ছের জন্য অল্প লেখাপড়া করলেই হবে, কিন্তু যদি আপনার অ্যাকাউন্টিংয়ে পড়তে মনে চায় এবং আপনার যদি ফিনান্সে পড়তে মনে চায়, এই যে ভালো ডিমান্ডওয়ালা সাবজেক্টে যদি আপনি বিবিএ পড়তে চান, এবং ইউনিভার্সিটিও লাগবে আপনার নাম করা, ইসলামী বিশ্ববিদ্যালয় লাগবে, আমার বরিশাল লাগবে, যশোর লাগবে, নোয়াখালী লাগবে, বরিশাল লাগবে, তাহলে স্যার সংখ্যাটা কিন্তু খুব বেশি না। সো বিশ্ববিদ্যালয় সবগুলোই ভালো, যে যেই এলাকায় আছেন সেই এলাকার জন্য যেটা কাছে হয় সেইখানে আপনি চাইলে পড়তে পারেন। ইউনিভার্সিটির মান সবগুলোই সেম, কিন্তু সাবজেক্ট ম্যাটার করে স্যার। আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট পড়ার চাইতে বরিশাল বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং পড়া অধিকতর ভালো, কারণ আপনাকে লেখাপড়া করে দিন শেষে আপনি চাকরিই করবেন অথবা বিসিএস দিবেন, তাই তো? তো সেই ক্ষেত্রে কমার্সের স্টুডেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্ট, কমার্সের স্টুডেন্ট ফিনান্স সাবজেক্ট, এই সাবজেক্টে যদি বিবিএ না পড়েন লাভটা হলো কি? সো স্যার সর্বশেষ কথা একটা বলে আমি এই আলোচনা থেকে চলে যেতে চাই, সেটা হচ্ছে যতটা সহজ আপনারা মনে করতেছেন বিষয়টা অতটা সহজ না। খেলা অন্য লেভেলে চলে যাচ্ছে। খেলা অন্য লেভেলে চলে যাবে কিভাবে? সেটা হচ্ছে পরীক্ষার দিনই আপনি আসলে টের পাবেন যে যেই রকমের প্রিপারেশন নিয়ে যাবেন পরীক্ষার হলে আপনার সাথে সেইটাই ঘটবে। যদি আপনি প্রথম 100-এর মধ্যে থাকার মতো করে প্রিপারেশন নেন, আপনি ওই জায়গাতেই থাকবেন, এবং এর জন্য দিনে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা করে পড়ার কোনো বিকল্প নাই, এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে পড়ার কোনো বিকল্প নাই। আসেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটু সমাধান করে নেই। কোশ্চেন নাম্বার 3, অবচয় টপিক থেকে আসা প্রশ্ন। অবচয়ের পরিমাণ কত টাকা এইটা নির্ণয় করতে হবে। পদ্ধতিটার নাম খেয়াল করবেন, সেটা হচ্ছে সাম অফ ইয়ার্স ডিজিট। বাংলা নাম কি স্যার? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, এইখান থেকে আপনার প্রশ্ন আসার খুব ভালো সম্ভাবনা আছে, কারণ বিগত বছরগুলোতে ম্যাক্সিমাম প্রশ্নই হয় সরলরৈখিক বা ক্রমহ্রাসমান থেকে আসছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর বর্ষ সংখ্যার প্রশ্ন ছিল। গত বছরের গুচ্ছের প্রশ্নে বর্ষ সংখ্যা থেকে অবচয়ের অঙ্ক আসে নাই, কিন্তু এই বছরে অবচয় থেকে অঙ্ক আসবেই, এবং সেটা বর্ষ সংখ্যা থেকে যদি আসে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। ওকে, সব জায়গায় কমার্সের সিট কম, এটা বাস্তবতা। কমার্সের লোকজন বেশি স্মার্ট, তো এই জন্য তাদের সিট সংখ্যা কম, কম্পিটিশানটা বেশি থাকে। এলএসটিউতে পজিশন কত লাগবে? স্যার আপনার পজিশন ম্যাটার করে হচ্ছে আপনি কোন সাবজেক্ট পড়তে চান তার উপর। আপনি যদি অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তে চান, আপনার জন্য সেফ জোন হচ্ছে প্রথম 700 বা 800 জনের মধ্যে থাকা। প্রথম 700 বা 800 জনের মধ্যে যদি আপনার পজিশন আপনি নিয়ে আসতে পারেন, বা একটু কমায় নিয়ে আসেন, আমার টার্গেট আমি প্রথম 500 জনের মধ্যে থাকব। প্রথম 500 জনের মধ্যে থাকলে আপনার যেই বিশ্ববিদ্যালয় দরকার, যেই সাবজেক্ট দরকার, আপনি সেটাই পাবেন। সো আপনি কম্পিটিশনটা ওইভাবে চিন্তা করেন যে আমার রেজাল্ট সিট আছে 2000-2500 কমার্সের, আমার 2-2500তম হওয়া যাবে না। আমার টার্গেট আমাকে টপ 500, প্রথম 500 জনের মধ্যে আমার অবস্থান নিয়ে আসতে হবে। কেন পারবো না? অবশ্যই পারবো। অ্যাকাউন্টিংয়ে 35-এর মধ্যে যদি 30 কারেক্ট করতে পারেন, ম্যানেজমেন্টে 35-এর মধ্যে যদি 30 কারেক্ট করতে পারেন, 30-30-60, আর বাংলা ইংরেজি 15-15-30, ওই 30 থেকে আরও 15 মার্ক নিয়ে আসেন, কত হয়ে গেল? 75। সো 75 নাম্বার পাইলে ডেফিনেটলি আপনি প্রথম 200-এর মধ্যে থাকবেন, যদি ভুলের পরিমাণ একটু কম করে করতে পারেন। আসেন মনোযোগ দিয়ে এবার একটু লেখাপড়া করি। 3 নাম্বার প্রশ্নটা, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি ব্যবহার করে আমরা অবচয় বের করব। কোন বছরের?
7 নাম্বার বছরের অবচয় বের করতে চাই, এখানে ব্যবহারিক জীবনকাল মানে আয়ুষ্কাল দেওয়া আছে কত 10 বছর। আমরা জানি যে আয়ুষ্কালকে প্রকাশ করা হয় এন দ্বারা, এখানে এন সমান বলে দেওয়া আছে হচ্ছে 10 বছর, এনের পরিমাণ 10 বছর। এখান থেকে আপনি শুরুতে যেটা বের করে নেবেন সেটা হচ্ছে আপনার বর্ষ সংখ্যার সমষ্টি। যারা যারা পারেন খুব ভালো রিভিশন দিয়ে ফেলেন, যাদের এই সূত্রে প্রবলেম আছে একবার আমার সাথে খাতার মধ্যে লিখে ফেলেন। বর্ষ সংখ্যার সমষ্টি এর সূত্র এন ব্র্যাকেট যোগ n + 1 ডিভাইডেড বাই 2। সো হিসাবটা হচ্ছে এই 10 ব্র্যাকেটে 10 যোগ 1 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 10 রে কাটলে হচ্ছে 5, 10 আর 1 11, 5 11 55, 5 11 55 এলো বর্ষ সংখ্যার সমষ্টি। আর আপনাকে অবচয় বের করবেন সময় টি, টি এর মান কত সপ্তম বছর 7 বছর। টি এর মান যদি জানা থাকে সেক্ষেত্রে আমরা বের করব হচ্ছে অবশিষ্ট বছর, অবশিষ্ট বছর, অবশিষ্ট বছর বের করার সূত্র, অবশিষ্ট বছর বের করার সূত্র n - t প্লাস হচ্ছে 1, n - t প্লাস 1। এখানে যদি আমি মান বসাই n এর মান ছিল 10 মাইনাস t এর মান 7 যোগ হচ্ছে 1, 10 থেকে 7 বাদ দেন কত থাকে 3, আর 3 এর সাথে 1 যোগ করলে 4, অবশিষ্ট বছরের মান হচ্ছে 4। ক্রয় মূল্য দেওয়া আছে কত 60,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আর এই 5,000 টাকা কি হওয়া উচিত ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্যই দেওয়া আছে। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ দিতে হয়, এটা তো জানি আমরা, এটা তো আমরা জানি তাই তো। আচ্ছা খেয়াল করেন 60,000 থেকে 5,000 টাকা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করব। 60,000 থেকে 5,000 বিয়োগ করি, থাকলো কত আমার 55,000 অবচয়যোগ্য মূল্য গুণন, গুণন এই যে দুটা মান বের করলাম বর্ষ সংখ্যার সমষ্টি, এই মানটা বসবে নিচে, আর অবশিষ্ট বছর এই মানটা আসবে হচ্ছে উপরে। এই হচ্ছে অঙ্ক শেষ, এই হচ্ছে অঙ্ক শেষ। এবার ক্যালকুলেশন কাটাকাটি এ যদি না পারেন তাহলে আমার কিছু করার নাই। এখানেও 55, এখানে 55,000, 1,000, 4 আর 1 কত হয় 4,000। উত্তর হচ্ছে অপশন নাম্বার বি 4,000 টাকা। বর্ষ সংখ্যা সমষ্টির মধ্যে আপনার এই দুইটা বিষয় খুব ভালো মতো জানা থাকা লাগবে, বর্ষ সংখ্যার সমষ্টি বের করার সূত্র আর হচ্ছে অবশিষ্ট বছর এইটা বের করার সূত্র। এই সূত্র দুইটা যত তাড়াতাড়ি আপনি মুখে মুখে করতে পারবেন তত দ্রুত আপনি এই অঙ্ক মিলায় ফেলতে পারবেন। দেখেন বুঝতে পারছেন কিনা ভাইয়া, HRM কি ম্যানেজমেন্টের থেকে ভালো? HRM স্যার সাবজেক্ট বিবিএর সাবজেক্ট সবগুলোই ভালো, তবে আপনার ট্রেডিশনাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টটার চাইতে মার্কেটে ডিমান্ড বললে HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যাদের কাজ হচ্ছে কর্মী নিয়োগ দেওয়া, এই সাবজেক্টটার ডিমান্ড খুব ভালো। তারপরে হচ্ছে আপনার গতানুগতিক ম্যানেজমেন্ট পড়ার চাইতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়ে দেশের বাইরে গিয়ে ডলারে টাকা ইনকাম করা ওইটা আরও বেশি ভালো। সো আপনার যারা হচ্ছে ফোকাস থাকবেন যে না লাইফে কেরিয়ারে আমার কিছু করতে হবে, তো সেই অনুযায়ী আপনি লেখাপড়া করেন, আপনার যেই সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটা পড়েন। আপনার যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে অ্যাকাউন্টিংয়ের চূড়ান্ত হিসাব অর্থাৎ আয় বিবরণী, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, এই অঙ্কগুলো করতে যদি আপনার খুব ভালো লাগে, রেশিও অ্যানালাইসিস করতে খুব ভালো লাগে আপনার কাছে, অ্যাকাউন্টিং আপনার প্যাশন, ভবিষ্যতে বড় হয়ে আপনি হচ্ছে সিএ পড়তে চান, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়তে চান, টার্গেট করেন অ্যাকাউন্টিং সাবজেক্টকে। না এবার আপনার হচ্ছে আমি স্যার সিএ পড়তে চাই না, আমি একটু ব্যাংকে চাকরি বাকরি করব, ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ে পড়েন। স্যার আমার হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড ভালো, আমি হচ্ছে ভালো বিজ্ঞাপন চিন্তা করতে পারবো, ভালো সুন্দর গুছায় আমি কথা বলতে পারি, আমি প্রোডাক্ট ভালো সেল করতে পারবো, মার্কেটিংয়ে আপনার জন্য পছন্দসই সাবজেক্ট হওয়া উচিত। স্যার আমি একদম নিরিবিলি গো বেচারা টাইপের মানুষ, খুব বেশি মানুষই খাটাইতে চাই না, নিরিবিলি শুধু আমার কাজটাই আমি করতে চাই, ম্যানেজমেন্ট সাবজেক্টে আপনি পড়েন। দেশে বিদেশে ঘুরে বেড়াইতে চান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সাবজেক্টে পড়েন। লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে চান, HRM সাবজেক্টে আসেন। এ হচ্ছে মূল বিষয়গুলো। সো যার যেই সাবজেক্টটা ভালো লাগে সেই সাবজেক্টটাই পড়েন, সেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। সো স্পেসিফিক কোনো সাবজেক্ট যদি আপনার টার্গেট হয়ে থাকে, স্যার টপ 500-এর মধ্যে আসার চেষ্টা করেন, 500 জনের মধ্যে আসতে পারলে যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো সাবজেক্ট ইনশাল্লাহ আপনার জন্য ওপেন হয়ে যাবে। সো সেই অনুপাতেই লেখাপড়াটা করবেন সবাই। এই দেখেন যে প্রশ্নটা আমি করলাম এর সুন্দর সমাধান এখানে পিডিএফে দেওয়া আছে, এবং আপনারা যারা হচ্ছে ক্লাস করছেন আমাদের এডুকেশনের পেইড ব্যাচের যারা আছেন তারা হচ্ছে অলরেডি গুগল ড্রাইভে এটা আপলোড করা আছে উত্তর সহকারে,
আর যারা অথবা আমাদের পেইড ব্যাচের না বাট ক্লাস দেখতেছেন, যদি আপনার কাছে পিডিএফ প্রয়োজন মনে হয়, চাইলে আপনি আমাদের এডুকেশনের পেজের কাস্টমার কেয়ারে যদি নক করেন, পেজে নক করলে ওনারা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিবে। আসেন এই প্রশ্নের সমাধান করি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্ন, একতরফা দাখিলা পদ্ধতির প্রশ্ন, এটা কোয়েশ্চেন নাম্বার 4 নাম্বার প্রশ্নে এখানে এবিসি কোম্পানি কত টাকা মুনাফা অর্জন করেছে এইটা নির্ণয় করতে বলা আছে। সিএ করলে কি সুবিধা? সিএ পড়লে সুবিধা নাই, সিএ পড়লে সবই অসুবিধা। সিএ পড়লে আপনার মাথায় চুল থাকবে না, টাক হয়ে যাবেন। সিএ পড়লে সারাদিন হচ্ছে কোটি কোটি টাকার হিসাব মিলাবেন। সিএ পড়লে আপনি হচ্ছে যে কোনো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিরীক্ষণ করতে পারবেন। এবং এই চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের সম্মান অনেক অনেক বেশি। সো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি পড়তে চান, সেক্ষেত্রে শুরু থেকে অ্যাকাউন্টিং সাবজেক্টের দিকে যদি ভালো মনোনিবেশ থাকে তাহলে সুবিধা হবে। ওকে স্যার, আমরা পিডিএফ পাবেন না? অবশ্যই পাবেন। পেইড ব্যাচের না হলে সমস্যা নেই, কাস্টমার কেয়ার সাপোর্টে বলেন, এডুকেশন পেজে মেসেজ দিয়ে বলেন, ইনশাল্লাহ আপনাদেরকে পিডিএফ দিয়ে দিবে ক্লাস শেষে। এটা কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং সাবজেক্টের ক্লাস হচ্ছে। আচ্ছা আসেন আমরা প্রশ্নগুলো একটু সমাধান করতেছিলাম। একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যখন লাভ ক্ষতি নির্ণয় করব, তখন নিয়মটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের মধ্যে একটা তুলনা করা হয়। প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের তুলনা করে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। তাহলে লাভ ক্ষতি নির্ণয় করা হবে কোন দুইটা বিষয়ের তুলনা করে? প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন, এই দুইটা বিষয়ের তুলনা করে লাভ ক্ষতি বের করা হবে। প্রারম্ভিক মূলধন নির্ণয় করার নিয়ম, প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায়, সমাপনীর জন্য সমাপনী সম্পত্তি মাইনাস সমাপনী দায়। সিএ করতে কত বছর লাগে? সিএ করতে 3 বছর লাগে। সিএ করতে 3 বছর সময় লাগে। আর যদি লেখাপড়া ভালো নিয়মিত করেন 3 বছরের মধ্যে হয়ে যাবে, নাইলে মোটামুটি 8-10 বছর লাগতে পারে। আচ্ছা খেয়াল করেন, এখানে প্রারম্ভিক সম্পত্তি প্রারম্ভিক দায় প্রশ্নে দেওয়া আছে 1 জানুয়ারি 2020, অর্থাৎ প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা আর দায়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। সো প্রারম্ভিক সম্পত্তি 1 লক্ষ থেকে 50,000 টাকার দায় বাদ দিলে আপনি পাবেন প্রারম্ভিক মূলধনের পরিমাণ 50,000 টাকা। তারপর 31শে ডিসেম্বর 2020, এই কথার মানে সমাপনীকে নির্দেশ করছে। সো সমাপনী 1,30,000 টাকা সম্পত্তি এবং দায়ের পরিমাণ হচ্ছে 34,000 টাকা। সো সমাপনী সম্পত্তি 1,30,000 থেকে 34,000 টাকার বিয়োগফল আসবে কত? 96,000 টাকা। কিসের পরিমাণ এটা? সমাপনী মূলধনের পরিমাণ। সমাপনী মূলধনের পরিমাণ 96,000 টাকা, প্রারম্ভিক মূলধনের পরিমাণ 50,000 টাকা। কোনটা বেশি? 50 বেশি না 96 বেশি? অবশ্যই 96 বেশি। সো 96 বেশি, 96 এর নাম কি? সমাপনী। তো সমাপনী মূলধন বেশি হলে কি হবে স্যার? মুনাফা হবে বা লাভ হবে। সমাপনী মূলধন বেশি হলে হবে হচ্ছে লাভ। আর প্রারম্ভিক বেশি হলে কি হয়? প্রারম্ভিক বেশি হলে হচ্ছে ক্ষতি হয়। জানেন তো সবাই? জানলে তো বেশি ভালো। তাহলে এবার শুধু বিয়োগ করে ফেলেন, 96,000 থেকে 50,000 টাকার বিয়োগফল, এটাই হবে হচ্ছে আপনার মুনাফার পরিমাণ। দেখেন অঙ্কের শেষের লাইনে করে দেওয়া আছে কত টাকা মুনাফা অর্জন করছে। আমরা সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনের পরিমাণকে বিয়োগ করে দিব। 56 থেকে 50-এর বিয়োগফল হচ্ছে 46,000 টাকা, 46,000 টাকা। কোথায় আছে? এই যে অপশন নাম্বার সি, 46,000 টাকা। একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কে সাধারণত যেই নিয়মে পরীক্ষাতে প্রশ্ন আসে, একতরফা দাখিলা পদ্ধতির ছকটা শুধু মনে রাখলে হয়। একতরফা দাখিলা পদ্ধতিতে আপনি প্রারম্ভিক মূলধন আর হচ্ছে অতিরিক্ত মূলধন, এই দুইটা বিষয় লিখবেন ছকের বাম পাশে, ডেবিট পাশে কিন্তু না। কারণ একতরফা দাখিলা পদ্ধতি এটা অসম্পূর্ণ পদ্ধতি, এখানে ডেবিট ক্রেডিট মেনে চলে না। সো ছকের বাম পাশ, ছকের ডান পাশ। ছকের ডান পাশে গিয়ে আপনি লিখবেন সমাপনী মূলধন আর হচ্ছে উত্তোলনের পরিমাণ। সমাপনী মূলধন আর হচ্ছে উত্তোলন। তাহলে স্যার লাভ কোথায় বসাবো? লাভ বসবে কোথায়? খেয়াল করেন, লাভ বসবে হচ্ছে প্রারম্ভিকের পাশে, নিট লাভ। স্যার যদি ক্ষতি হয়, ক্ষতি হলে বসবে হচ্ছে উত্তোলনের নিচে, নিট ক্ষতি। সো এই বিষয়টা যাদের মনে আছে, যাদের মুখস্থ আছে, যাদের প্র্যাকটিস আছে, একতরফার ম্যাক্সিমাম অঙ্ক এই ছকের মাধ্যমে সমাধান হয়ে যায়। আর
কিছু কিছু প্রশ্ন এই রকমের যেখানে হচ্ছে আপনি প্রারম্ভিক ও সমাপনী মূলধন তুলনা করে লাভ ক্ষতি নির্ণয় করতে হয়। বেসিক্যালি এই দুই টাইপের অঙ্কই একতরফা থেকে এসে থাকে। মাঝে মধ্যে একতরফা থেকে সমাপনী মূলধনের পরিমাণ বের করতে বলে, অতিরিক্ত মূলধনের পরিমাণ বের করতে বলে, লাভ ক্ষতি বের করতে বলে। সো ছকের মধ্যে যেই মানগুলো দেওয়া সেগুলো বসাবেন, যেটা বের করতে বললে যোগ বিয়োগ করলেই মিলে যাবে। সো একতরফার অঙ্ক লেকচার শিট হোক, বই হোক, যার কাছে যেটা আছে সেখান থেকে জাস্ট এই ছক অনুযায়ী নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন। আসেন আমরা হচ্ছে একটু দেখি কমেন্টে কি লিখলেন। স্যার ওই সিএ নিয়ে পড়ে আসেন। হ্যাঁ ভাই, কমার্সের লোকজন আমাদের স্বপ্ন, সিএ শুনলে আমাদের কেমন যেন একটু আনন্দ লাগে। সিএ যারা পড়তে চান, খুব ভালো মানের স্টুডেন্ট না হলে সিএ পড়তে যায়েন না, নাহলে বাস খেয়ে বসে থাকবেন। যাদের হচ্ছে এই ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় এই মানে অ্যাকাউন্টিংয়ে A+ যারা পান নাই, ইন্টারে অ্যাকাউন্টিংয়ে যারা A+ পান নাই, তারা ভবিষ্যতে সিএ পড়তে যায়েন না। ওইখানে অনেক অঙ্ক আপনাকে করতে হবে। সো অনেক বেশি পরিমাণে মেধাবী, আগ্রহী, পরিশ্রমী না হলে সিএ পড়ার চিন্তাভাবনা না করাই ভালো। আর যারা এখনও জিএসটির ব্যাচের জন্য অপেক্ষায় আছি, নির্বাচনের পরে লেখাপড়া করব, হয়তোবা আর 3-4 দিন বা একটা সপ্তাহ কাটানোর পরে আপনি বলবেন স্যার আমি রোজার চলে আসবে 18 তারিখ থেকে, স্যার আমি রোজার পরে হচ্ছে লেখাপড়া শুরু করব, তাহলে কিন্তু আর চান্স আপনার ইহ জিন্দিগিতেও হবে না। সো মার্চের 27 তারিখে পরীক্ষা গুচ্ছের জন্য। সো গুচ্ছের জন্য আমাদের জিএসটি 2.0 ব্যাচ, যেটার আগামীকালকে সন্ধ্যা 7টায় হচ্ছে ওরিয়েন্টেশন, যেখানে আমরা ডিটেল কোর্স প্ল্যান সহকারে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। অলরেডি আপনারা জানেন যে আমাদের কমার্সের জন্য বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট প্রচুর পরিমাণে লাইভ ক্লাস দেওয়া আছে আমাদের, এবং হচ্ছে এই লাইভ ক্লাসগুলোর পাশাপাশি আপনি হচ্ছে আমাদের আগের হয়ে যাওয়া ক্লাসগুলোর আপনি আর্কাইভ ক্লাস পেয়ে যাবেন টপিক ওয়াইজ, এবং হচ্ছে ডেইলি এক্সাম থাকবে আপনার প্রায় 100টার উপরে, পাশাপাশি লাস্টে তো আপনি মডেল টেস্ট দিতেই পারবেন। সো যারা গুচ্ছের জন্য সত্যিকার অর্থে প্রিপারেশান নিতে চাই, গুচ্ছে সত্যিকার অর্থে আমি চান্স পেতে চাই, গুচ্ছে ভালো একটা বিশ্ববিদ্যালয়, ভালো একটা সাবজেক্টে বিবিএ পড়তে চাই, আমি প্রফেশনাল লাইফে, চাকরি বাকরির লাইফে এই ঝামেলার মধ্যে পড়তে চাই না। সবাই চান্স পেয়ে যাচ্ছে, আমার এখনও চান্স হচ্ছে না। এই কষ্টটা আমি চাকরি বাকরির লাইফে করতে চাই না। লেখাপড়া শেষ করব, ভালো রেজাল্ট নিয়ে বেরোবো, চাকরি বাকরি আমার জন্য রেডি থাকবে। সো ওই অবস্থানে যারা যেতে চাই, যারা একটু সিরিয়াস স্টুডেন্ট, 1499 টাকা খুব বেশি না, দ্রুত ভর্তি হয়ে যান, আর একটা দিনই মাত্র সময় আছে। আসেন, ক্লাস কবে? ক্লাস আগামীকাল থেকে। আগামীকাল, এটা হচ্ছে জিএসটির ব্যাচে, যারা হচ্ছে গুচ্ছের জন্য প্রিপারেশন নেবেন তাদের জন্য। আর যারা গুচ্ছের ব্যাচে থাকবেন তাদের জন্য হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটা অলরেডি অনুমোদন পেয়ে গেছে, আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এই দুইটা বিশ্ববিদ্যালয়ের জন্য আপনার প্রস্তুতির কোর্স ফ্রি থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা আপনি পেয়ে যাবেন, এবং 7 কলেজের প্রিপারেশনটাও ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই করতে পারবেন। ওকে, আসেন আমরা এবার একটু পরবর্তী প্রশ্নগুলো খেয়াল করি। কালকে কি ক্লাস? কালকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস, পরিচিতিমূলক ক্লাস। কি পড়াবো, কীভাবে পড়াবো, কোনভাবে পড়াবো, সেগুলো নিয়ে আলোচনা হবে। ওকে, আসেন কোয়েশ্চেন নাম্বার 5 করি আমরা। 5 নাম্বার প্রশ্ন, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান টপিক থেকে আসা। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান টপিক, এখান থেকে গুচ্ছতে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। সো এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা পরীক্ষাতে আসে প্রশ্ন, সেটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় এককের পরিমাণ নির্ণয় করতে বলে। খুব সহজ একটা অঙ্ক। দেখেন এখানে প্রতি এককের বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 20 টাকা বিক্রয় মূল্য। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 12 টাকা, আর স্থায়ী ব্যয় যেটাকে ভাগ করব এর পরিমাণ হচ্ছে 35,000 টাকা। সো আমরা হিসাবটা এইরকমভাবে করি, 35,000 টাকা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 20 মাইনাস পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 12। সো এবার যদি আপনি ক্যালকুলেশনের দিকে যান, উপরে আসবে 35,000, আর ডিভাইডেড বাই নিচে 20 থেকে 12 বাদ দিলে কত আসে? 8। 35,000কে 8 দ্বারা ভাগ, এই আমাদের এখানে উত্তর করে দেওয়া আছে 4,375। 4,375 একক, এইটা হবে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। অপশন নাম্বার ডি। ক্যালকুলেশনের আগে আপনি সূত্রের দিকে ভালো মতো মনোযোগী হন, সূত্রটা ভালো মতো বোঝেন কিনা। উপরে স্থির বা স্থায়ী ব্যয়, নিচে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এই যে 20 থেকে 12 বিয়োগ করে কত পাইছেন? 8। এই 8-এর নাম কিন্তু মনে রাখবেন, এটাকে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়।
কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়, কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। এটাকে বাংলায় কিন্তু দত্তাংশ বলা হয়, দত্তাংশ বলা হয়। এই নামগুলো ভালো মতো শিখে রাখেন, আশা করি আপনারা পারেন, বাট এই নামগুলো ভালো মতো মনে রাখবেন, এই নামগুলো ভালো মতো মনে রাখবেন। ভাইয়া ঢাবিতে পড়তে হলে ইংরেজি কতটুকু পারা লাগে? ঢাবিতে পড়তে হলে ইংরেজিতে দুর্দান্ত হইতে হয়, আউটস্ট্যান্ডিং হইতে হয়, গ্রামার ভালো পারতে হয়, আপনার সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ফ্রেজ, ইডিয়মস, অ্যানালজি, তারপরে হচ্ছে আপনার কার্ড স্পেলিং, এই যে ভোকাবুলারি পার্টটা এখানে দুর্দান্ত হইতে হয়। ইংরেজির মেমোরাইজিং পার্ট যারা খুব ভালো পারে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণত ওই টাইপের প্রশ্নগুলোই আসে, তো তারা বেশ ভালো করে। পাশাপাশি হচ্ছে গ্রামাটিক্যাল নলেজ থাকলে আপনি হচ্ছে রিটেন পার্টে যে এরর কারেকশন এবং ট্রান্সলেশন আসে সেগুলোও মিলাই ফেলতে পারবে। আচ্ছা, তো দেখেন এই যে প্রশ্নের সমাধান দেওয়া আছে, নিয়ম বুঝছি সবাই? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে এই টাইপের প্রশ্নই আপনার সময়ে আসবে, এই নিয়মেরই এই ধরনের প্রশ্নই আসবে। আসেন তাড়াতাড়ি আমরা কয়েকটা প্রশ্ন সমাধান করে একটু দ্রুত সামনে আগায় যাই। আমরা মাত্র 5টা প্রশ্ন পড়ছি এতক্ষণে, এবার একটু স্পিড বাড়াই আমরা। আসেন, ওকে, আসে প্রশ্ন। কোশ্চেন নাম্বার 6, একটা কোম্পানির নাম অথবা কোম্পানির লোগো এই সম্পর্কিত বিষয় কি কি বিষয়? কোম্পানির নাম, কোম্পানির লোগো, এই বিষয়গুলো যে আইন দ্বারা পরিচালিত হয়, যে আইনের অন্তর্ভুক্ত থাকবে কোম্পানির নাম নিয়ে, কোম্পানির লোগো নিয়ে, সো এটা হবে কি? ট্রেডমার্কস। ট্রেডমার্কস এই আইন দ্বারা প্রচলিত। আর আমাদের বাংলাদেশে বর্তমানে ট্রেডমার্ক আইন হচ্ছে 2009 সালের, 2009 সালের হচ্ছে ট্রেডমার্ক আইন। আর এই ট্রেডমার্কস এর বাংলা আমরা বলতে পারি হচ্ছে ব্যবসায়িক চিহ্ন। ব্যবসায়িক চিহ্ন, মাঝে মধ্যে এই নামটাও পরীক্ষাতে দিয়ে দিতে পারে। ট্রেডমার্কস না বলে আপনাকে বলতে পারে ব্যবসায়িক চিহ্ন, কনফিউশনে পড়ে যেতে পারে। কপিরাইটস, কপিরাইটসের বাংলা বলতে পারে হচ্ছে গ্রন্থ সত্য। গ্রন্থ সত্য, গ্রন্থ সত্য, কপিরাইট মানে গ্রন্থ সত্য, ট্রেডমার্কস মানে ব্যবসায়িক চিহ্ন। বাংলা নামগুলো পড়ে রাখবো সবাই। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 6 পড়লাম। কোশ্চেন নাম্বার 7 নাম্বার, দেনাদারের একটা জের বের করতে হবে। অঙ্কটা নিচে করে দেওয়া আছে, একটু পরে দেখাই। আসেন নিজেরা সবাই মিলে একটু ট্রাই করি। প্রশ্নের মধ্যে দেনাদারের প্রারম্ভিক জের, আমরা এই ধরনের অঙ্কে মনে রাখবো করতে হবে আমাদের দেনাদারের হিসাব। দেনাদার হিসাব করব। দেনাদার হচ্ছে একটা চলতি সম্পত্তি, সো দেনাদার হিসাবের যেটা প্রারম্ভিক জের সেটাকে আপনি লিখবেন হচ্ছে ডেবিট পাশে। খুব ভালো মতো মনে রাখেন, এই জায়গাটাতেই আমরা ভুল করি। দেনাদার কোন ধরনের হিসাব? সম্পত্তিবাচক হিসাব, আর সম্পত্তিবাচক হিসাবের স্বাভাবিক জেরটা হয় হচ্ছে ডেবিট, তাই প্রারম্ভিক জের বসাবো ডেবিট পাশে। প্রারম্ভিক জের 5000 টাকা বসাইলাম ডেবিট পাশে 5000 টাকা। তারপরে বলে দেওয়া আছে বিক্রয় ফেরত। মনে রাখবেন যে দফাগুলো দেনাদারের হিসাবকে হ্রাস করে বা কমিয়ে দেয়, দেনাদার হ্রাস পেলে আপনি ক্রেডিট পাশে লিখবেন, দেনাদারের পরিমাণ বৃদ্ধি পেলে আপনি হচ্ছে ডেবিট পাশে লিখবেন। এবং মনে রাখেন এই বৃদ্ধি বেসিক্যালি দুইটা বিষয় দ্বারাই হয়, একটা হচ্ছে প্রারম্ভিক জের দেওয়া থাকে, আর একটা হচ্ছে ধারে বিক্রয়, যেটা প্রশ্নের মধ্যে নির্ণয় করতে বলা হয়। দেখেন এই প্রশ্নে দেনাদারের কে যে ধারে বিক্রয়ের পরিমাণ কত এটা বের করতে বলছে। ধারে বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে, তাই এটা ডেবিট পাশে লিখতে হবে, এই মানটা আপনাকে বের করতে হবে। এছাড়া বাকি সবগুলোই দেনাদারকে হ্রাস করে। যেমন এই যে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত দেনাদারকে হ্রাস করে, আপনি লিখবেন ক্রেডিট পাশে। বিক্রয় ফেরতের পরিমাণ 1000 টাকা। দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, অর্থাৎ দেনাদারের কাছ থেকে নগদে আদায়, নগদে আদায় বা দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, টাকা আদায় করলে দেনাদারের পরিমাণ কমে যাবে। নগদ প্রাপ্তির পরিমাণ বা আদায়ের পরিমাণ 10,000 টাকা। প্রশ্নে কুরিন দেওয়া থাকলে কুরিন বাদ যাবে, কুরিন সঞ্চিতি কিন্তু স্যার বাদ যাবে না। প্রশ্নের মধ্যে যদি বাট্টা দেওয়া থাকে বাদ যাবে। বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, কুরিন, নগদে আদায়, দেনাদারকে জরিমানা করা হলো, এই সবগুলো বিষয় দেনাদারকে হ্রাস করবে। এবং মনে রাখেন যে বিষয়টাতে আপনি ভুল করেন পরীক্ষার হলে সেইটা দেখেন স্যার, এই যে প্রারম্ভিক জের কোথায় লিখছেন? প্রারম্ভিক জের কোন পাশে লিখছেন? ডেবিট পাশে। তাহলে অবশ্যই সমাপনী জের কোথায় লিখতে হবে? তার বিপরীত পাশে। তাহলে সমাপনী জেরটা হবে হচ্ছে ক্রেডিট পাশে। সমাপনী জেরের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 2000 টাকা। প্রারম্ভিক জেরে আমরা ভুল করি না, ভুল করি সমাপনী জের।
মনে রাখবো প্রারম্ভিকটা যে পাশে হবে সমাপনী তার বিপরীত পাশে বসবে। সো দেনাদার হচ্ছে সম্পত্তি, তাই এর প্রারম্ভিক জের কোথায় বসবে? ডেবিট পাশে। এইটাই মনে রাখেন, প্রারম্ভিক জের যেই পাশে সমাপনী তার উল্টা পাশে হবে, সহজ কথা। এবার আমরা যোগ বিয়োগ করব, অঙ্ক মিলে যাবে। অলরেডি অনেকে উত্তর দিয়ে ফেলছেন। কত আসছে? 10 2 12, 12 আর 1 হচ্ছে 13,000 টাকা যোগফল। এখানে 13,000 টাকা বসালাম, 13,000 থেকে 5,000 বিয়োগ করলে ধারে বিক্রয়ের পরিমাণ হয় কত? 8,000 টাকা। এই যে অপশন নাম্বার বিতে আমাদের উত্তর 8,000 টাকা। যারা যারা বি নাম্বার উত্তর দিতে পারছেন অনেকেই দিয়েছেন, দেখি একটু নামগুলো। মনি, জোবায়ের আহমেদ, তারপরে হচ্ছে মরিয়ম, পূজা, লামিয়া সরকার, মাশাল্লাহ। তারপরে রহিম, মরিয়ম সুলতানা, আমিনা, অনেকগুলো নাম। ভাই এতগুলো নাম পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন অঙ্ক বুঝছি কিনা। এই টাইপের প্রশ্ন যদি আসে পরীক্ষাতে, দেনাদারের ছক ভালো মতো মাথায় রাখবো। দেনাদারের এরকমের জের আসতে পারে, পাওনাদারের জের আসতে পারে। দেনাদার হিসাবের ছক, পাওনাদার হিসাবের ছক কোথায় পাবেন? আপনার ইন্টারমিডিয়েটের মেইন বইয়ের মধ্যে পাবেন। ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে সবার শেষের চ্যাপ্টার একতরফা দাখিলা পদ্ধতি, ওই একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে দেনাদার হিসাবের সম্পূর্ণ ছক, পাওনাদার হিসাবের পূর্ণাঙ্গ ছক দেওয়া আছে। আমাদের এডুকেশন থেকে যে লেকচার শিটগুলো আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়েছিলাম, সেই লেকচার শিটের মধ্যেও একতরফা টপিকই দেখবেন শেষে গিয়ে দেনাদার হিসাব, পাওনাদার হিসাবের ছক দেওয়া আছে। একটু চোখ বুলায় নিয়ে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসলে আপনার করতে যদি 1 থেকে 1.5 মিনিট সময় লেগে যায়, তাইলে কিন্তু আপনি বাস খেয়ে গেলেন। এই অঙ্ক সবাই পারবে, কঠিন অঙ্ক না, অঙ্ক সহজ। কিন্তু বিষয়টা হচ্ছে কেউ করবে 20 সেকেন্ডে বা 30 সেকেন্ডে, আর কেউ করবে সেটা 1 মিনিট 20 সেকেন্ডে। সময় যত বেশি নেবেন তত আপনার অন্য সাবজেক্টের নাম্বার কমে আসবে। পরীক্ষা শুধু অ্যাকাউন্টিংয়ের না, অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, বাংলা আছে, ইংরেজি আছে। সো সব সাবজেক্টে যে সমান গুরুত্ব দিতে পারবে এবং যে প্রশ্নের উত্তর জানা নাই সে প্রশ্ন যে যত বাদ দিতে পারবে তার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। খেয়াল করেন, আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলছি যে আমাদের কত নাম্বার পাওয়ার দরকার। প্রথম 500 জনের মতো থাকার দরকার। স্যার 500 জনের মতো থাকতে হলে আপনি 70+ নাম্বার পাইলেই হয়, 70-এর মতো নাম্বার পাইলেই এনাফ। বাকি 30 না পাইলেও কোনো সমস্যা নাই। সো যে প্রশ্নের উত্তর আপনি জানেন না, পারেন না, কিন্তু আপনি পরীক্ষার হলে হাত নিষ্পিস করে আপনার গোল্লা ভরাট করে দিয়ে আসেন, মাইনাস খাইতে খাইতে এখনও যারা চান্স পান নাই তারা দয়া করে গুচ্ছের পরীক্ষাতে এই ভুলটা দয়া করে করবেন না। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8। মূল্যস্ফীতি মানে কি? পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়। মূল্যস্ফীতি মানে হচ্ছে পণ্যের দাম বৃদ্ধি পাবে, আর পণ্যের দাম যখন বৃদ্ধি পায় তখন মজুত পণ্য মূল্যায়ন করা হয়। মজুত পণ্য মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে? তখন মজুত পণ্য মূল্যায়ন করা হয় হচ্ছে লিফো পদ্ধতিতে। লিফো পদ্ধতিতে। আর যদি প্রশ্নের মধ্যে এইটা বলে দেওয়া থাকে, খেয়াল রাখেন, মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন, অথবা প্রশ্ন যদি বলে দেওয়া থাকে পণ্যের দাম হ্রাস, পণ্যের দাম কমে গেলে, পণ্যের দাম হ্রাস পেলে বা পণ্যের দাম কমে গেলে, দাম যদি স্যার কমে যায়, দাম কমে গেলে হবে হচ্ছে ফিফো। আর দাম যদি বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলে হবে হচ্ছে লিফো। একদম বেসিক প্রশ্ন। এবং লিফো পদ্ধতি ব্যবহার করলে কি ঘটে সেটার একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। যদি পারেন পড়ে নিয়েন। প্রশ্ন যদি কঠিন হয় তখন এই ব্যাখ্যাটা আপনাকে বিস্তারিত তথ্যগুলো জানতে সহায়তা করবে। আর যখন জিএসটি 2.0 ব্যাচের পেইড ব্যাচের ক্লাস হবে সেখানে না হয় এটা আরেকটু বিস্তারিত আমরা আলোচনা করব। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যেতে চাই। পরবর্তী প্রশ্ন, সবাই একটু কমেন্টে উত্তর দেন। কোয়েশ্চেন নাম্বার 9। 9 নাম্বার প্রশ্ন করেন। 9 নাম্বার প্রশ্ন অনুপাতের অঙ্ক। এই টাইপের অঙ্ক খুব সহজ, পরীক্ষাতে প্রায়ই আসে। দেখি এইটা দ্রুত সবাই সমাধান করে ফেলেন, দ্রুত সমাধান করে ফেলেন। মরিয়ম সুলতানা, ভাইয়ের লেকচার শিটেরগুলো ইজি আছে, বইয়েরটা হার্ড লাগে। আপনি বই মানে হচ্ছে নিশ্চয়ই বাজার থেকে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনছেন এবং প্রশ্ন ব্যাংকের প্রশ্ন প্র্যাকটিস করতে গিয়ে আপনি মাঝে মধ্যেই চেয়ার থেকে, খাট থেকে, বিছনা থেকে পড়ে যাওয়ার অনেক অভিজ্ঞতা হচ্ছে। স্যার দয়া করে আল্লাহর হস্তে প্রশ্ন ব্যাংকটা রাখেন, রেখে দেন। আপনি যাচ্ছেন গুচ্ছের পরীক্ষা দিতে, গুচ্ছের পরীক্ষার জন্য আপনার গুচ্ছের বিগত 5 বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করেন এবং সেই ধরনের প্রশ্নগুলোই প্র্যাকটিস করেন।
এখন অনেক আগের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, অনেক আগের হাজী দানেশে আসা প্রশ্ন, অনেক আগের আপনার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, সেগুলো যদি আপনি প্র্যাকটিস করেন গুচ্ছের জন্য, তাহলে তো আপনি ধরা খাবেনই। স্যার কি পড়তে হবে সেটা আগে বোঝেন, না বুঝেই অযথা প্রশ্ন ব্যাংক কিনে নিয়ে আপনি পড়ার চেষ্টা করেন, বুঝেন না বলে আপনি পড়া রেখে দেন। স্যার আপনার বইটা রেখে দিয়ে আগে আপনি আমার সাথে প্র্যাকটিস করেন, গুচ্ছের প্রশ্ন সমাধান করতেছি, এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসছে, আপনার সময় এগুলোই আসবে। এগুলো যদি আপনি পারেন দেন আপনার বইয়েরগুলো অযথা প্র্যাকটিস করে টাইম ওয়েস্ট করা দরকার নাই। 9-এর অ্যান্সার কত আসছে? ডি। 9-এর অ্যান্সার অপশন নাম্বার ডি। সবার মিলছে কিনা? 67,900। গল্প করতে করতে সময় পার করে দিলাম। কি কি দেওয়া ছিল? কার্যকরী মূলধন 40,740। কার্যকরী মূলধন মানে কি? চলতি সম্পত্তি মাইনাস চলতি দায়। চলতি অনুপাতের মান 5:2। 5 থেকে যদি 2 বিয়োগ করা হয় থাকে কত? 3। তাহলে প্রশ্ন মতে এই 3 মানে কত? 3 মানে 40,700। সো 40,740কে আপনি 3 দ্বারা ভাগ করবেন এবং সম্পদের পরিমাণ তো বের করতে হবে, তাই আপনি এটাকে কত? 5 দ্বারা গুণ করবেন। সম্পদ বলা হয়েছে তাই হচ্ছে আমরা 5 দিয়ে গুণ করব, কেটে ঠিক করে লিখি 5 দ্বারা গুণ। সম্পদ বলা আছে বের করতে, তাই আমরা হচ্ছে 5 দ্বারা গুণ করব। যদি দায় বের করতে বলতো তাহলে আমরা তখন 2 দ্বারা গুণ করতাম। সো এই ক্যালকুলেশনটুকু করলে আপনার উত্তর 67,900 হবে। সবাই মিলাইতে পারছি? ওকে, গুড গুড। যারা যারা পারছেন ভেরি গুড। এই যে প্রশ্নের সমাধান সুন্দর মতো লিখে করে দেওয়া আছে, আপনি শুধু নিয়মটা আমার সাথে আয়ত্ত করার চেষ্টা করেন। আসেন কোয়েশ্চেন নাম্বার 10 করি, 11 করি, এগুলার উত্তর দেওয়া আছে, আমি বলে যাই একবার একবার করে। কোয়েশ্চেন নাম্বার 10, বছরের শেষে বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এগুলো সবগুলো কি খরচকে নির্দেশ করে, বকেয়া খরচকে নির্দেশ করে। সো এটা হচ্ছে বকেয়া খরচ বা বকেয়া ব্যয়, এই সংক্রান্ত সমন্বয় দাখিলার প্রশ্ন। সমন্বয় দাখিলার প্রশ্ন। সমন্বয় করলে কি হয়, না করলে কি হয়, এগুলাই তো পরীক্ষাতে আসে। প্রশ্নটা হচ্ছে এখানে ভুলক্রমে সমন্বয় এন্ট্রি না করায়, তার মানে সমন্বয় করি নাই। বকেয়া ব্যয়কে সমন্বয় না করা হলে কি কি ঘটবে? ব্যয়ের পরিমাণ কম হবে, দায়ের পরিমাণও কি হবে? কম হবে। ব্যয়ও কম হবে, দায়ও কম হবে, এবং খরচের পরিমাণ, ব্যয়ের পরিমাণ কম হওয়ার কারণে মুনাফার পরিমাণটা কি হবে? বেশি। খরচ কমবে তাই মুনাফার পরিমাণ বাড়বে। অ্যান্সার হবে উপরে সবগুলোই সঠিক। কোয়েশ্চেন নাম্বার 11, কোনটি অলিক সম্পত্তি নয়? অলিক সম্পত্তি নয় কোনটা? খেয়াল করেন, অলিক সম্পত্তির অন্য নাম কি? অলিক সম্পত্তির অন্য নাম হচ্ছে ভুয়া সম্পদ, ভুয়া বা অবাস্তব সম্পদ। ভুয়া বা অবাস্তব সম্পদ বলা হয় প্রাথমিক খরচ, তারপরে অবহারে শেয়ার ইস্যু করা, বিলম্বিত বিজ্ঞাপন, এই সবগুলোই অলিক সম্পত্তি। যেটা নয় সেটা হচ্ছে কপিরাইট। স্যার কপিরাইট হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি, মনে আছে কিনা সবার? কপিরাইট কি? অস্পর্শনীয় সম্পত্তি। কি কি উদাহরণ? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, লাইসেন্স, ফ্র্যাঞ্চাইজ, এগুলো সবগুলোকে কি বলা হয়? অস্পর্শনীয় সম্পদ। আর অলিক সম্পদের নামগুলো তো এখানে দেওয়াই আছে, প্রাথমিক খরচ, তারপর হচ্ছে শেয়ার অবহার, তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন, বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ বা বিলম্বিত বিজ্ঞাপন খরচ, এগুলাকে কি বলা হয়? অলিক সম্পদ বলা হয়। স্যার পরীক্ষাতে অলিক সম্পদের উদাহরণ আর হচ্ছে অস্পর্শনীয় সম্পদের উদাহরণ, এই নামগুলো প্রায়ই পরীক্ষাতে আসতে দেখা যায়। আসেন পরবর্তী প্রশ্নগুলো সমাধান করি। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 12, প্রাপ্তি প্রদান হিসাব, তার মানে কোন টপিকের প্রশ্ন? প্রাপ্তি প্রদান হিসাব। মনে আসতে হবে স্যার সাথে সাথে, অব্যবসায়ী প্রতিষ্ঠান। আপনি প্রশ্ন দেখে যদি টপিকের নাম এখনও ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে গুচ্ছে আপনার জন্য বাঁশ আরও বড় সাইজেরটা অপেক্ষা করতেছে। যে ছোট ছোট সাইজের বাঁশগুলো খেয়ে আপনার এখনও শিক্ষা হয় নাই, আপনার জন্য গুচ্ছে বেশ বড় সড়ো বাঁশ অপেক্ষা করবে। সো টপিকের নাম দেখে প্রশ্ন জানতে হবে, পারতে হবে। বেসিকে সমস্যা থাকলে জিএসটি 2.0 ব্যাচে ভর্তি হন তাড়াতাড়ি, বেসিক ইনশাল্লাহ দ্রুতই আপনার ক্লিয়ার হয়ে যাবে। প্রাপ্তি প্রদান হিসাব, অব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল প্রকারের নগদ অর্থের প্রাপ্তি, নগদ অর্থের প্রদান কোথায় লেখা হয়? প্রাপ্তি প্রদান হিসাবে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাব কোন ধরনের জের প্রকাশ করবে? সাধারণত ইন জেনারেল সাধারণত প্রাপ্তি প্রদান হিসাব প্রকাশ করবে হচ্ছে স্যার ডেবিট জের। ডেবিট জের প্রকাশ করবে। মাঝে মধ্যে এটা শূন্য জের প্রকাশ করতে পারে।
শূন্য জের হতে পারে, কিন্তু কখনোই এইটার ক্রেডিট জের হবে না, কখনোই এইটার ক্রেডিট জের হওয়া সম্ভব না। কারণ নগদ টাকা আছে 1000, আপনি কি 1020 টাকা খরচ করতে পারবেন? সম্ভব না, নগদান বইয়ের মতো। সো প্রাপ্তিপ্রদান হিসাবের সাধারণত প্রকাশ করবে ডেবিট জের, এইটা ক্ষেত্র বিশেষে শূন্য জের প্রকাশ করতে পারে, কিন্তু কখনোই এইটার ক্রেডিট জের হবে না। এবং প্রাপ্তিপ্রদান হিসাবের ডেবিট জের কি নির্দেশ করে? প্রাপ্তিপ্রদান হিসাবের ডেবিট জের নির্দেশ করে হচ্ছে নগদ অর্থ, হাতে নগদ অর্থের পরিমাণ নির্দেশ করে, হাতে নগদ অর্থ, হাতে নগদ অর্থের পরিমাণ নির্দেশ করে প্রাপ্তিপ্রদান হিসাবের ডেবিট জের। তারপরে আসেন ডেবিট নোট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ডেবিট নোট, ডেবিট নোট এখানে আপনি প্যাচ লাগাই ফেলতে পারেন ডেবিট মেমোর সাথে। ডেবিট মেমো একটা আছে জানেন তো? ডেবিট মেমো কোন ক্ষেত্রে প্রযোজ্য? ডেবিট মেমো, ডেবিট মেমো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর আলোচনা। ডেবিট মেমো হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে এই দফাগুলোকে নগদান বইয়ের জের থেকে বিয়োগ করে দেখাতে হয়। কাকে? ডেবিট মেমোগুলোকে। ডেবিট মেমো কি কি? সার্ভিস চার্জ, জমাতিরিক্তের সুদ, ট্রাভেলার্স চেক, প্রত্যাখ্যাত চেক, এগুলাকে হচ্ছে ডেবিট মেমো বলে। আর এই যে ডেবিট নোট, ডেবিট নোট এইটা কেন ব্যবহার করা হবে? ডেবিট নোট ব্যবহার করা হবে পণ্য ক্রয় করছেন, পছন্দ হয় নাই, ফেরত দিবেন, অর্থাৎ ক্রয় ফেরতের জন্য, ক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হবে হচ্ছে ডেবিট নোট। তাহলে শিখে রাখেন বিক্রয় ফেরতের জন্য কোন নোট ব্যবহার করা হয়? বিক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয় হচ্ছে স্যার ক্রেডিট নোট। বিক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হয় হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ডেবিট নোট আর ক্রেডিট নোট এই নামগুলো ভালো মতো জানা থাকা লাগবে। 13-র অ্যান্সার কোনটা হয়? অপশন নাম্বার এ, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য। তাহলে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য ব্যবহার করা হবে হচ্ছে ডেবিট নোট। আর বি নাম্বার অপশনে যেটা বলে দেওয়া ছিল যে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার ক্ষেত্রে বিক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হবে কোনটা? বিক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হবে হচ্ছে এই ক্রেডিট নোট। ডেবিট নোট, ক্রেডিট নোট, প্রবলেম আছে? ডেবিট নোট, ক্রেডিট নোট ক্লিয়ার? ডেবিট নোট, ক্রেডিট নোটের পাশাপাশি আরও কয়েকটা বিষয় ক্লিয়ার করে রাখবেন। দেখেন চালান সম্পর্কে আপনার ধারণা আছে কিনা? চালান বুঝেন কিনা? নিজেকে প্রশ্ন করেন, চালান আপনি বুঝেন? চালান কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য। ক্রেতার জন্য ক্রয় চালান, বিক্রেতার জন্য বিক্রয় চালান। চালান কয় কপি বানানো হয়? 3 কপি বানানো হয়। চালান কে তৈরি করে? চালান হচ্ছে বিক্রেতা তৈরি করে। চালান সম্পর্কে ভালো মতো ধারণা থাকা লাগবে। তারপরে আরও ধারণা থাকা লাগবে ক্যাশ মেমো সম্পর্কে। ক্যাশ মেমো, ক্যাশ মেমো কেন ব্যবহার করা হবে? নগদে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য হচ্ছে ক্যাশ মেমো ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আপনি এই ডেবিট নোট, তারপরে হচ্ছে ক্রেডিট নোট, এগুলো তো শিখলেনই। তার পাশাপাশি আপনি হচ্ছে ভাউচার সম্পর্কে এবং রসিদ সম্পর্কে ধারণা রাখবেন। ভাউচার আর হচ্ছে রসিদ, ভাউচার আর হচ্ছে রসিদ। ভাউচার বেসিক্যালি হচ্ছে 2 রকমের, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার। রসিদও 2 রকমের, ডেবিট রসিদ আর হচ্ছে ক্রেডিট রসিদ। সো এই ভাউচার, রসিদ, ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট এই সবগুলোকে লেনদেনের উৎস দলিল হিসেবে চিহ্নিত করা হয়। একটা লেনদেন যে হচ্ছে সেই লেনদেনটার উৎস দলিল বলা হয় এই সমস্ত ডকুমেন্টগুলোকে। উৎস দলিল, সোর্স ডকুমেন্ট, যেই দলিলগুলো দেখে আপনি হচ্ছে হিসাবের বইতে জাবেদা দাখিলাগুলো লিখে থাকেন। সো এই যেই চালান, ক্যাশ মেমো, ভাউচার, রসিদ, ডেবিট নোট, ক্রেডিট নোট এই সবগুলোকে একসাথে বলা হয় হচ্ছে লেনদেনের উৎস দলিল। স্যার এটা কোন টপিকের আলোচনা করলেন? স্যার এটা জাবেদা অধ্যায় থেকে আলোচনা করলাম। জাবেদা অধ্যায়ের মধ্যে লেনদেন সংক্রান্ত উৎস দলিলের আলোচনা। এইগুলো একটু ভালো মতো লেকচার শিটে আছে, বইতে আছে, একটু ভালো মতো আগে টপিকটা পড়ে নেন। একটু ভালো মতো আগে টপিক পড়ে দেন প্রশ্ন সমাধান করতে আসলে আপনার জন্য সুবিধা হবে। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14 নাম্বার প্রশ্ন। 14 নাম্বার প্রশ্ন অংশীদারি কারবার, যেখানে হচ্ছে ত্যাগ অনুপাত নির্ণয় করতে বলা আছে। ত্যাগ অনুপাতের প্রশ্ন। ত্যাগ অনুপাত আর হচ্ছে লাভ অনুপাত যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। ত্যাগ অনুপাত, লাভ অনুপাত যে কোনোটা পরীক্ষার মধ্যে আসতে পারে। ত্যাগ অনুপাতের সূত্র খেয়াল করেন। ত্যাগ অনুপাতের সূত্র পুরাতন অনুপাত মাইনাস হচ্ছে নতুন অনুপাত। পুরাতন থেকে নতুনটা বাদ দিলে আসবে ত্যাগ অনুপাত। আর এটাকে যদি জাস্ট আপনি একটু উল্টা করে লেখেন তখন সেটা হবে হচ্ছে লাভ অনুপাত।
লাভ অনুপাতের সূত্রটা খেয়াল করেন। লাভ অনুপাতের সূত্র হবে হচ্ছে নতুন অনুপাত মাইনাস হবে হচ্ছে পুরাতন অনুপাত, মানে যে সূত্রটা লেখা আছে এখানে ঠিক তার বিপরীতটা। লাভ অনুপাত আর হচ্ছে ত্যাগ অনুপাত। মনে রাখবেন ত্যাগ অনুপাত নির্ণয় করতে হয় কাদের? ত্যাগ অনুপাত নির্ণয় করতে হয় হচ্ছে পুরাতন অংশীদারদের, পুরাতন অথবা অবশিষ্ট অংশীদার, পুরাতন অথবা অবশিষ্ট অংশীদার, তাদের জন্য আপনি নির্ণয় করবেন হচ্ছে ত্যাগ অনুপাত। খেয়াল করেন এই জায়গাতে আপনি ক এবং খ অংশীদার ছিল তারা দুইজন, 7:5, তারা হচ্ছে পণ্ডিতি করে গকে নিয়ে আসছে, নতুন একজন। গ যখন ব্যবসায়ে আসছে, আগে লাভ ক্ষতি দুইজনের মধ্যে ভাগ হইতো, এখন গকে নিয়ে আসার ফলে লাভ ক্ষতি কয় ভাগ? 3 ভাগ হবে। এই যে নতুন একজন আসার ফলে লস হচ্ছে কাদের? লস হচ্ছে এই পুরাতন অংশীদারদের। সো এই পুরাতন অংশীদারদের জন্য বের করা হবে হচ্ছে ত্যাগ অনুপাত। আর যদি কেউ ব্যবসায় থেকে চলে যায়, যদি কোনো অংশীদার ব্যবসায় থেকে চলে যায়, ব্যবসায় থেকে যদি অংশীদার চলে যায়, সেই ক্ষেত্রে ব্যবসায় থেকে অংশীদার যদি চলে যায় সেক্ষেত্রে আমরা বের করব কোনটা? লাভের অনুপাত। আর যদি ব্যবসায়ের মধ্যে নতুনের কারো আগমন ঘটে, নতুন কেউ যদি ব্যবসায়ের মধ্যে আসে, নতুন কেউ ব্যবসায়ে আসলে আমরা বের করব ত্যাগ অনুপাত। ত্যাগ অনুপাত লাভ অনুপাত নর্মাল যোগ বিয়োগ ভগ্নাংশ টাইপের করলেই মিলে যাবে। কত রেজাল্ট? 5:7। 5:7 অঙ্কের সমাধান দেওয়া আছে। যদি না পারেন দেখে দেখে করবেন, একবার দুইবার দেখে দেখে করার পরে আপনার মধ্যে যদি লজ্জা থাকে 3 নাম্বার বারে আপনি আশা করি না দেখে পারবেন। মোটেও কঠিন না, সিম্পল যোগ বিয়োগ। ক্লাস 3-4-এ এই রকমের ভগ্নাংশের যোগ বিয়োগ আপনারা করে আসছেন, আর যারা ফাঁকি দিছেন তাদেরকে শিখতে হবে, করতে হবে। আসেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটা জানা অসম্ভব? কালকে জিএসটি 2.0 ব্যাচের ক্লাস হবে। আগামীকালকে জিএসটি 2.0 ব্যাচের হচ্ছে স্যার ওরিয়েন্টেশন প্রোগ্রাম, এবং সেখানে আমরা হচ্ছে টোটাল ক্লাস রুটিনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিব। সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের জন্যই দিয়ে দেওয়া হবে। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি জানা অসম্ভব? একতরফা দাখিলা পদ্ধতি যেটা জানা যাবে না সেটা হচ্ছে কি? মোট লাভের পরিমাণ জানা যাবে না। জানা যাবে নিট লাভ, নিট ক্ষতি, মোট দায়, মোট সম্পত্তি, এগুলো জানা যাবে, মোট লাভ জানা যাবে না। তারপরে আসেন পরবর্তী প্রশ্নে যাই। 15 পর্যন্ত হয়ে গেল। 16 নাম্বার প্রশ্ন 17, অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় কোন জায়গার প্রশ্ন? আয় বিবরণী থেকে আসা প্রশ্ন, বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীতে আমরা অপরিচালন আয়, অপরিচালন ব্যয়গুলো দেখিয়ে থাকি। অপরিচালন মানে যেটা প্রতিনিয়ত ঘটে না, যেটা প্রতিনিয়ত ঘটে সেটা পরিচালন, যেটা মাঝে মধ্যে ঘটে সেটা অপরিচালনের মধ্যে আসবে। তাহলে অপরিচালন হবে হচ্ছে ঋণের সুদ, এটা হবে হচ্ছে অপরিচালন ব্যয়। আর বাকি যেগুলো খরচ দেওয়া আছে, অবচয়, অনাদায়ী পাওনা, দ্যাট মিনস হচ্ছে আপনার কুঋণ, আর হচ্ছে বিজ্ঞাপন, এই সবগুলোকে আমরা পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করব। পরিচালন ব্যয়কে চাইলে আপনি আবার আরও ক্লাসিফাই করতে পারেন। পরিচালন ব্যয়ের মধ্যে যেটা অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, সেই জায়গার মধ্যে এখান থেকে কোনো একটাই আসবে না। এখান থেকে আসবে বিক্রয় ও বন্টন খরচের মধ্যে এই অনাদায়ী পাওনাটা আসবে, আর বিজ্ঞাপন খরচটা আসবে। আর অবচয়টা চলে যাবে হচ্ছে পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত দফা হিসেবে। ওকে, তারপরে আসে কোশ্চেন নাম্বার 17, হিসাব তথ্য কখন ব্যবহারযোগ্য হবে? এটা হিসাব বিজ্ঞানের নীতিমালা টপিকের প্রশ্ন। কখন ব্যবহারযোগ্য হবে? যখন সেটা প্রাসঙ্গিক হবে এবং যখন সেটা বিশ্বাসযোগ্য হবে। হিসাব বিজ্ঞান তথ্যের প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতা হিসাব বিজ্ঞান তথ্যকে ব্যবহার উপযোগী করে তোলে। ব্যবহার উপযোগী করে তোলে কাকে? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীদেরকে। এই যে জিএসটি 2.0 চলে যাচ্ছে, আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। সো যারা যারা এখনও সিদ্ধান্ত নিতে বাকি রাখছি, সময় চলে গেলে পরে কানবেন, পরে শুধু কানবেন, কান্নাকাটি করবেন, আফসোস করবেন, লাভ হবে না কিন্তু। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, কোনটি মূলধনের আওতাভুক্ত নয়? মূলধনের আওতাভুক্ত নয়, মূলধনের আওতাভুক্ত নয় যেটা, সেটা হচ্ছে মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা যেটাকে ইংরেজিতে আমরা ভ্যাট বলে থাকি, ভ্যাট। এইটার সাথে মূলধনের কোনো সম্পর্ক নাই। মূলধনের সাথে সম্পর্ক আছে মূলধনের সুদ, মূলধনের সাথে যোগ হয়। খাজনা ও কর,
মালিকরে কর দিতে হয়, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে আয়কর দিতে হয়, তাহলে এই আয়কর, খাজনার কর এই দুটা বাদ যাবে, আর মূলধনের সুদের টাকা মূলধনের সাথে যোগ হবে, যেটা আমরা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে করে থাকি। কোশ্চেন নাম্বার 19 নাম্বার প্রশ্ন। এই ধরনের অঙ্ক একটু লিখে সমাধান করতে হবে, আমি করাই দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। যখন এই রকমের সম্পত্তি, দায় এগুলোর বৃদ্ধি এবং হ্রাস এই ধরনের প্রশ্ন আসবে, আপনার কোশ্চেনের পাশে সাইডে ছোট্ট করে হিসাব সমীকরণটা লিখবেন, লিখে শুধু মানটা বসায় নেবেন। দেখেন এখানে বলছে সম্পদের পরিমাণ কি হ্রাস পেয়েছে, কত? 50,000 টাকা। তাহলে সম্পত্তির নিচে লিখলাম -50,000, সম্পত্তি কমে গেছে, কমছে তাই মাইনাস চিহ্ন, সমানের নিচে সমান চিহ্ন দিয়ে দিলাম। দেখি দায়ের পরিমাণ কি হয়েছে, দায়ের পরিমাণও হ্রাস পেয়ে গেছে, কমে গেছে। দায়ের পরিমাণ কমছে কত? 90,000। তাহলে দায়ের মাইনাস হচ্ছে 90,000। আর মালিকানা সত্ত্ব, ওনার সিকিউরিটির কি পরিবর্তন, বৃদ্ধি না হ্রাস বের করতে হবে। তাহলে হিসাব সমীকরণের যে যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন এখানে বসালাম। মালিকানা সত্ত্ব জানি না, মালিকানা সত্ত্বের পরিমাণ লিখে রাখলাম, যোগ বিয়োগ করব, অ্যান্সার মিলে যাবে। খেয়াল করেন যোগ বিয়োগটা কিভাবে সমাধান করি আমরা। সম্পত্তির নিচে যে -50 ছিল থাকলো, এই যে -90,000 এইটাকে যখন আপনি একটু সাইড চেঞ্জ করবেন, অর্থাৎ এই দায়টাকে যখন আপনি সমানের এই পাশে নিয়ে আসবেন, কারণ ওই পাশে তো মালিকানা সত্ত্ব একলা থাকবে আর বাকিটা হবে রেজাল্ট। দায়কে যখন আপনি সমানের ওই পাশে নেবেন, চিহ্নের কি হবে স্যার? পরিবর্তন হবে। তাহলে -90,000 সমানের এই পাশে এসে কি হবে? এটা হবে +90,000। -90,000 সমানের ওই পারে ছিল, এই পারে আসলে +90,000 সমান দিয়ে ওনার সিকিউরিটি যা আছে তাই। এবার হিসাব করেন, -50 আর হচ্ছে +90, তাহলে এখানে বেশি থাকে কোনটা? প্লাসের অ্যামাউন্টটা বেশি, কত? 40,000। সো আপনার অ্যান্সার হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ কি? 40,000 টাকা। প্লাস প্লাস মানে হচ্ছে বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে, প্লাসের ফিগার আসলে হচ্ছে বৃদ্ধি, আর মাইনাসের ফিগার আসলে হইতে হচ্ছে হ্রাস। টাকার পরিমাণ 40,000, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, 19-এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। এ বাদে যদি কেউ লিখে থাকেন তারা একটু কারেকশন করে ফেলেন, অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, 40,000 টাকা এটার পরিমাণটা বৃদ্ধি পাবে। স্যার মুখস্থ না, একটু লিখে করেন, লিখে করেন তাহলে জীবনেও ভুল হবে না, লিখে করলে ভুল হবে না। এবং যোগ বিয়োগ সাইড যে চেঞ্জ হচ্ছে, চিহ্নের যে পরিবর্তন হচ্ছে, এইটা একটু ভালো মতো খেয়াল রাখবেন। এই দেখেন প্রশ্ন, এটা সমাধান এখানে সুন্দর মতো করে দেওয়া আছে। আমাদের প্রায় শেষ 20 নাম্বার কোশ্চেনে চলে আসছি আমরা। অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদার একটা অঙ্ক না দিলে জানি কেমন দেখা যায়। চাঁদা থেকে প্রত্যেক বছরই অব্যবসায়ীর এই চাঁদা থেকে একটা করে অন্তত অঙ্ক পরীক্ষাতে আসছেই। সো এই বছরে গুচ্ছতে আশা করি আসবে। প্রশ্নে চলতি বছরে চাঁদা খাতে কত টাকা দেখাতে হবে, কোথায়? আয় ব্যয় বিবরণীতে। তো আয় ব্যয় বিবরণীতে কি দেখাবো? চাঁদা আয়ের পরিমাণ দেখাবো। নির্ণয় করতে চাই চাঁদা আয়ের পরিমাণ। চাঁদা আয়ের পরিমাণ বের করব। চাঁদা প্রাপ্তি 50,000 থেকে বিগত বছরের টাকা দেওয়া থাকলে সুন্দর মতো বিয়োগ, বিগত বছরও বিয়োগ, পরবর্তী বছরের টাকা এইটাও কি হবে? বিয়োগ হবে। আর চলতি বছরের অনাদায়ী বা চলতি বছরের বকেয়া টাকাকে আমরা যোগ করে দেখাই। আর কিছু আছে? নাই, যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ কষ্ট করে করেন, দেখেন উত্তর 46,500 আসে কিনা। স্যার এই অঙ্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়েই পরীক্ষায় 2 বার আসছে। এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহীতে আসছে, গুচ্ছের মধ্যে এই প্রশ্নটা একাধিকবার আসছে। সো এই 46,500 উত্তরটা অন্তত মুখস্থ করে রাখেন। যদি নিয়মকানুন এখনও মাথায় না ঢুকে উত্তরটা মুখস্থ করে রাখেন। উত্তর কত? 46,500। বিগত বছর আর পরবর্তী বছর বিয়োগ হবে, আর চলতি বছরের অনাদায়িতা হবে হচ্ছে যোগ। যাদের অব্যবসায়ীর চাঁদার অঙ্কে প্রবলেম আছে, ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচে এই টপিকের উপরে একাধিক ক্লাস নেওয়া ছিল, রেকর্ড আকারে আছে। জিএসটি 2.0 ব্যাচে ভর্তি যারা হয়েছেন তারা হচ্ছে এই ক্লাসগুলো আর্কাইভ আকারে পেয়ে যাবে। সো আমরা ক্লাসের মধ্যে আপনাদেরকে অ্যাকাউন্টিংয়ের মোট
12টা ক্লাসের ব্যবস্থা রাখছি জিএসটির ব্যাচে আমরা যে পড়াবো আপনাদেরকে বিস্তারিত কোন লেকচারে কোনটা পড়ানো হবে সেটা ইনশাল্লাহ আগামীকালকে আপনাদেরকে আমরা দেখাইতে পারবো। বাট আপাতত আমি জাস্ট বলে রাখি যে আমরা হচ্ছে মোট 12টা ক্লাস পাবেন অ্যাকাউন্টিংয়ের যতগুলো টপিক আছে সবগুলা টপিকের বেসিক আলোচনা করে দেন ওই রিলেটেড গুচ্ছের আসা প্রশ্ন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে যেটা গুচ্ছতে রিপিট হতে পারে সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমরা আপনাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 21 খেয়াল করি, বেতন মজুরির প্রশ্ন। এখানে মূল মজুরি বলছে 12,000 টাকা, ওভার টাইমের পরিমাণটা হবে স্বাভাবিক মজুরির চাইতে দ্বিগুণ, স্বাভাবিক কর্মঘণ্টা হচ্ছে 200। তাহলে এই 12,000কে আপনি হচ্ছে 200 দ্বারা ভাগ করবেন, তাহলে পেয়ে যাবেন স্বাভাবিক মজুরির হার যার পরিমাণটা হচ্ছে 60 টাকা। স্বাভাবিক মজুরির পরিমাণ কত? 60, আর তাকে যখন আপনি দ্বিগুণ করেন অর্থাৎ 120 টাকা, এটা হবে হচ্ছে ওভার টাইম মজুরির হার। ওভার টাইম স্বাভাবিক মজুরির হবে হচ্ছে দ্বিগুণ, 120 টাকা হচ্ছে প্রশ্নের উত্তর। 21-এর অ্যান্সার অপশন নাম্বার সি। যারা যারা উত্তর দিতে পারতেছেন আমি শেষ করে দিচ্ছি ক্লাস, খুব বেশিক্ষণ আর না, আর 1-2 মিনিট খেয়াল করেন। আর 3টা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 22, এক্সের কাছ থেকে 2,000 টাকা, 2,000 টাকার জায়গায় লিখছেন আপনি 200, আবার ওয়াইয়ের কাছে 200 টাকার জায়গায় লিখছেন হচ্ছে 2,000 টাকা। 2,000-এর জায়গায় লিখছেন 200 আর 200-এর জায়গায় লিখছেন হচ্ছে 2,000। বাসায় বউয়ের সাথে ঝামেলা করে আসছেন, মাথা গরম, শূন্য কম বেশি হয়ে যাচ্ছে, 2টা ভুল করছেন আপনি এট এ টাইমে। যদি আপনি 2টা ভুল করে থাকেন, কয়টা ভুল করছেন? 2টা। এই 2টা ভুলের ক্ষেত্রে টাকার পরিমাণ একটা অপরটার সাথে মিলে টাকার পরিমাণটা মিলে যাচ্ছে, ভুল কিন্তু শুদ্ধ হচ্ছে না, টাকার পরিমাণ মিলে যায়, ভুল কিন্তু দুইটাই থেকে যায়। এই ধরনের ভুলকে বলে হচ্ছে পরিপূরক ভুল। 2টা ভুল সংগঠিত হবে, একটার দ্বারা অন্যটা টাকার পরিমাণটা মিলে যাবে বা পূরণ হয়ে যাবে, যে পার্থক্যটুকু হয় সেটাকে পরিপূরক ভুল বলা হয়ে থাকে। মোট লাভ হওয়া সত্ত্বেও নিট লাভ হবে, কারো নিট ক্ষতি। মোট লাভ হয়েছে কিন্তু নিট ক্ষতি হচ্ছে। মোট লাভ হচ্ছে আয় বিবরণীতে, কিন্তু শেষের দিকে আপনি নিট ক্ষতির পরিমাণ কখন হবে? নিট ক্ষতি তখনই হবে যখন আপনার পরিচালন খরচের পরিমাণটা বৃদ্ধি পাবে। স্যার মোট লাভ আসে কিভাবে? মোট লাভ আসে হচ্ছে আপনার বিক্রয় থেকে কি বাদ দেই আমরা? বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দেই। বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে মোট লাভের পরিমাণ। কিন্তু এই মোট লাভের সাথে আপনার পরিচালন খরচের পরিমাণ যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনার নিট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা থাকে। আসে পরবর্তী প্রশ্ন, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতির সৃষ্টি করা হয়? এই যে প্রশ্নের সৃষ্টি শব্দ দেওয়া আছে, তাই অ্যান্সার হবে হচ্ছে রক্ষণশীলতা। আর সৃষ্টি না বলে যদি বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয় কোনটা অনুযায়ী? অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য যদি বলা হয়, ধার্য বললে আপনার অ্যান্সার হবে হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয়। এখানে ধার্য উত্তরটা কারেকশন হবে, এখানে হবে হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা। আর মিলকরণ নীতি অনুযায়ী যেটা করা হয়, মিলকরণ নীতি অনুযায়ী আপনার সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিতে কুঋণ অবলোপন করা হয়। সঞ্চিতি বা বরাদ্দ পদ্ধতিতে কুঋণ অবলোপন করা হয় যদি বলা হয় এইটা, তখন আপনার অ্যান্সারটা হবে হচ্ছে মিলকরণ নীতি। অথবা যদি এভাবে বলা হয় যে কুঋণ ব্যয়কে লিপিবদ্ধ করা হয়, কুঋণ ব্যয়কে লিপিবদ্ধ, এই শব্দটাও যদি দেওয়া থাকে, কুঋণ ব্যয়কে লিপিবদ্ধ বললেও মিলকরণ নীতি হবে হচ্ছে অ্যান্সার। আর বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে মনে রাখবেন একটা পদ্ধতি ছিল সঞ্চিতি বা বরাদ্দ, আরেকটা পদ্ধতি আছে সেটার নাম হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি। সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিতে কুঋণ অবলোপন, সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিতে কুঋণ অবলোপন যদি করা হয় সেই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে বস্তুনিষ্ঠতা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয় কি অনুযায়ী? রক্ষণশীলতা অনুযায়ী দেনাদারকে হচ্ছে নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয়।
নিট আদায়যোগ্য মূল্যে দেখানো হয় রক্ষণশীলতা অনুযায়ী। যা যা লিখছি বোর্ডে এর বাইরে আর কিছু নাই। কুরিন সঞ্চয়ী থেকে যত রকমের নীতিমালা কেন্দ্রিক প্রশ্ন আছে সব এক জায়গাতে আলোচনা করে দিছি। তাড়াতাড়ি বলছি, কেউ বুঝছেন কেউ বুঝেন নাই, সমস্যা নাই। পেইড ব্যাচ এগুলো ধীরে ধীরে আপনাকে মুখস্থ করে গিলে খাওয়াই দেওয়া হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে অন্তত ভুল যাতে না হয় আপনার। আসেন দেখি শেষ প্রশ্নটা করি, আমরা সবাই মিলে সুন্দর মতো বিদায় নেওয়ার চেষ্টা করি। এই যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে একটা কোম্পানি এক খণ্ড জমি তারা ক্রয় করছে। আনুমানিক 5 বছরের মধ্যে ওই জমিতে তারা কি করবে, একটা প্ল্যান্ট স্থাপন করবে। তো এই প্ল্যান্টটার নির্মাণের আগে এই 5 বছর জমিটা আপনি ব্যবহার করবেন না, অব্যবহৃত অবস্থায় থাকবে। তো এই আর্থিক বিবরণীতে জমিটাকে আমরা কি হিসাবে দেখাবো? জমিটা আমাদের কি, জমিটা নির্মাণের আগের যেই 5 বছর এই সময়টুকুকে আমরা এটাকে দেখাবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে। জমিটাকে দেখাবো কি হিসেবে? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। স্যার যদি প্রশ্নটা এমন হতো যে 5 বছর পরে যখন আপনার প্ল্যান্ট বানানো হয়ে যাবে, 5 বছর পরে এটাকে আপনি কোথায় দেখাবেন? 5 বছর পরে এটাকে আপনি দেখাবেন কোথায়? 5 বছর পরে এটাকে আপনি দেখাবেন স্থায়ী সম্পত্তি হিসেবে। স্থায়ী সম্পত্তি হিসাবে দেখাবেন, স্থায়ী সম্পত্তি হিসাবে, যেটাকে বেসিক্যালি ইংরেজিতে বলা হয় প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বেসিক্যালি এই হেডলাইনের আন্ডারে এইটাকে দেখাতে হবে, যেটাকে আমরা স্থায়ী সম্পত্তি হিসেবে সাধারণত নির্দেশ করে থাকি। তাহলে 5 বছরের আগে যতক্ষণ পর্যন্ত ব্যবহার করছেন না জমি, ততক্ষণ পর্যন্ত এটা একটা বিনিয়োগ। যখন প্ল্যান্ট স্থাপন করে ফেলবেন তখন এটাকে স্থায়ী সম্পত্তি হিসাবে দেখাতে হবে। সো প্রশ্ন যে কোনোভাবেই হতে পারে, যে কোনোভাবেই প্রশ্ন হলে আপনাকে সেইভাবেই প্রস্তুতি রাখতে হবে। একটা প্রশ্ন শিখলেন, এই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয়, যাতে আপনি অ্যান্সারগুলো জানেন, বেসিক কনসেপ্ট যাদের ক্লিয়ার থাকবে তারা আশা করি এই ধরনের প্রশ্ন আসলে পরীক্ষাতে খুব সহজেই কনফিডেন্টলি অ্যান্সার দিয়ে আসতে পারবেন। সো আজকে আমরা একদম 2020-21 গুচ্ছের প্রথম বছরে আসা পরীক্ষার 25টা কোশ্চেন আলহামদুলিল্লাহ সমাধান করলাম। আর আপনাদের পড়ার জন্য আমি আপনাদেরকে তার পরবর্তী বছর যেটা 2021-22 সেশন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, 2021-22 সেশন যেখান থেকে মোট 35টা করে হিসাব বিজ্ঞানের প্রশ্ন আসা শুরু হয়েছে গুচ্ছের দ্বিতীয় বছর থেকে। এখানে মোট 35টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে অঙ্ক হলে অঙ্ক করে দিয়ে সমাধানগুলো দেওয়া আছে। যে পিডিএফটা আপনারা পাবেন সেই পিডিএফের মধ্যে এইখানে ডান পাশে উত্তর দেওয়া থাকবে। সো নিজেরা একটু কষ্ট করে এই 35টা প্রশ্ন সুন্দর মতো পড়বেন, সুন্দর মতো পড়ে শেষ করবেন। 35টা প্রশ্ন পিডিএফ দেখে পড়ে শেষ করবেন। এই যে 35 নম্বর প্রশ্নে চলে আসি, এই দেখেন গুচ্ছের 21-22 সেশনের 35 নম্বর প্রশ্ন, যেটা 35 নম্বর প্রশ্ন, এইটাও কোন জায়গার প্রশ্ন দেখেন, এই যে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। চাঁদার একটা অঙ্ক আমরা একটু আগে করে আসলাম না, দেখেন এর পরবর্তী বছরে সেম প্রশ্নই দিছে, শুধু টাকার অ্যামাউন্ট ঘুরাই দিছে। চাঁদা প্রাপ্তির পরিমাণ 20,000 টাকা, ওকে ফাইন। বিগত বছরের টাকা কি হবে? চোখ বন্ধ করে বিয়োগ, 4,000 টাকা বিয়োগ। আগামী বছরের টাকা মাশাল্লাহ এটাও বিয়োগ। আর চলতি বছরের অনাদায়ী, চলতি বছরের বকেয়া থাকলে কি হবে? যোগ হবে। যোগ বিয়োগ করে দেখেন উত্তর মিলে কিনা আপনার। 20 থেকে 4,000 বাদ দিলে 16, 16 থেকে 2,500 বাদ দিলে থাকে কত? 13,500, 13,500 আর 5,500, 13 আর 5-এ 18, 500 মিলে 19,000 টাকা। অ্যান্সার অপশন নাম্বার বি। নিয়ম যদি মাথায় থাকে, যোগ বিয়োগ যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন তত ইনশাল্লাহ আপনি দ্রুত করতে পারবেন। যাদের যোগ বিয়োগ করতে দ্রুত করতে সমস্যা আছে তাদের জন্য সমাধান একটাই, দয়া করে নিজে হাতে কলমে নামটা খাতার মধ্যে লেখেন, নিজে নিজে যোগ বিয়োগ গুণ ভাগ করার চেষ্টা করেন। 500কে 2 দ্বারা গুণ করেন, 500কে 10 দ্বারা গুণ করেন, 500কে 20 দ্বারা গুণ করেন, নিজে নিজে খাতার মধ্যে করেন। আমার ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে আপনি জীবনও গাণিতিক নিয়ম শিখতে পারবেন না। ক্যালকুলেটর হ্যাকস অনেক অনেক ভিডিও আপনি ইউটিউবে পাবেন, এর একটা দেখে আপনার কোনো লাভ হবে না যদি আপনি নিজে খাতার মধ্যে অঙ্কটা না করেন। স্যার যখন করাচ্ছে একটা নিয়ম করাইলেন, ক্যালকুলেটর একটা টেকনিক দেখালেন,
ওইটা পজ রেখে নিজে একবার খাতার মধ্যে করেন, নিজে খাতার মধ্যে করেন, টাকার ফিগার চেঞ্জ করে দিয়ে আরও একবার করেন, তাহলে আপনার হচ্ছে অঙ্ক শেখা হবে, দ্রুত আপনি করতে পারবেন। ক্লাসে রুটিন দিবে না স্যার, ক্লাসে রুটিন আগামীকালকে পেয়ে যাবে, আগামীকালকে পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দেওয়া হবে। সো আপনাদেরকে 25টা প্রশ্ন পড়ায় দেওয়া হলো, আর বাকি 35টা প্রশ্ন নিজ দায়িত্বে একটু পড়বেন। আর এই বিষয় সবগুলোই আমরা হচ্ছে আমাদের পেইড ব্যাচের যখন ক্লাস হবে সেখানে আবার আমরা টপিক ওয়াইজ ইনশাল্লাহ বিশ্লেষণ করেই দিব আপনাদেরকে। সো শেষ মুহূর্তে কথা একটাই, যারা যারা পাবলিকিয়ান হওয়ার স্বপ্নটা পূরণ আসলেই করতে চাই, নতুন বাংলাদেশ নতুন স্বপ্ন, এখানে আপনাকে লেখাপড়া ছাড়া পার পেয়ে যাবেন এই চিন্তা করতে যায়েন না ভুলেও। স্টুডেন্টদের মনের মধ্যে আতঙ্ক হওয়া শুরু হয়েছে যে এবার নতুন শিক্ষামন্ত্রী না জানি কে হয়, আর শিক্ষামন্ত্রী কে হবে এটা নিয়ে মোটামুটি ফেসবুকে মোটামুটি কিছু মিমস অলরেডি ভাইরাল হয়ে গেছে। আমাদের শিক্ষামন্ত্রী যাকে আমরা টার্গেট করতেছি, সবাই বলতেছি যে উনি আসলে ভালো হবে, উনি আসলে কতটা ভালো হবে সেটা শিক্ষক হিসেবে আমার জন্য অনেক আনন্দদায়ক, অনেক তৃপ্তিদায়ক। কারণ উনি আপনাকে বাধ্য করবেন পড়ার টেবিলে বসতে, কারণ পরীক্ষার হলে আপনি দেখাদেখি করবেন। ওই জমানা অনেক আগেই 2001 সালে উনি পার করে দিয়ে আসছেন। আপনারা জেনজি, তো এই জেনজিরা কত রকমভাবে লেখাপড়া থেকে ডিটাচড আছেন, উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে মোটামুটি টের পাবেন কত ধানে কত চাল বের হয়। লেখাপড়া ছাড়া যারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতেন, এখন আর ওই দিন নাই। নতুন বাংলাদেশে লেখাপড়া যারা করবে তারাই ভালো ফলাফল করতে পারবে। লেখাপড়া ছাড়া এক ক্লাস করেই আপনি চান্স পেয়ে যাবেন, এই স্বপ্ন দেখা বাদ দিয়ে দেন। এখন থেকে দয়া করে পড়ার টেবিলে বসে যান। সামনে রমজান মাস আসতেছে, রমজানে হয়তোবা খুব বেশি লেখাপড়ার টাইম আপনি পাবেন না। রমজানের আগের যে কয়টা দিন একটু নিজের লেখাপড়াগুলোকে নিজের মতো করে গুছায় নেওয়ার চেষ্টা করেন। আর রমজান মাসটাতে এবাদতের পাশাপাশি আল্লাহ তাআলার বন্দেগী করার পাশাপাশি গুচ্ছের জন্য ভালো মতো যদি টপিক ওয়াইজ বিশ্লেষণ করে প্রিপারেশন নিতে পারেন, ইনশাল্লাহ আপনার চান্স কেউ ঠেকাইতে পারবে না। সবার সফলতা কামনা করে সবাইকে আরও একবার 14ই ফেব্রুয়ারি সুন্দরবন দিবসের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।